नमस्कार बंधुरा वेलकम बैक टू सोम्स क्लासरूम। आज के ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব তোমাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে কোষে দেখি 1.3। তোমাদের এই অধ্যায়টা নিয়ে অনেকের প্রবলেম থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলছি যারা এই চ্যাপ্টারের ভিডিও শেষ অবধি দেখবে, যদি তারপরে প্রবলেম থাকে তোমরা আমাকে বলো, আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিও শেষ পর্যন্ত দেখার পর এই অধ্যায়টা যারা বাড়িতে এতদিন ঠিকঠাক করে বুঝতে পারোনি, ঠিকভাবে কোনো জায়গাতে বুঝতে পারোনি, আমি শেষ অবধি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে আমি বুঝিয়ে দিলাম, শেষ অবধি তোমরা এই কোষে দেখি 1.3 কনফার্ম বুঝে যাবে। ভিডিওটা শুধুমাত্র শেষ অবধি দেখবে, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা এই অধ্যায়টা তোমরা শিখে গেছো। চলো স্টার্ট করছি আজকের ফার্স্টের অঙ্কটা দিয়ে, 1 নম্বর অঙ্কটা দিয়ে আমরা স্টার্ট করব। ঠিকানটা দেখো, যেটা বলা আছে সেটা হচ্ছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3। দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। দেখো দুটো সংখ্যা আছে, ঠিক আছে, তাদের অন্তর বলে দিয়েছে কত, 3 বলে দিয়েছে। অঙ্কগুলোকে তুমি সবসময় যেভাবে বলা আছে সেইভাবে না বুঝে একটু তোমার নিজের মতন করে বোঝার চেষ্টা করবে, তাহলে অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। এখানে কোয়েশ্চেনে বলা আছে দুটো সংখ্যার অন্তর হচ্ছে 3 বলা আছে, তাই তো? তুমি আমাকে একটা কথার উত্তর দাও। ধরো আমি তোমাকে দুটো সংখ্যা বললাম, একটা বললাম 15, একটা বললাম 17। দুটো সংখ্যার মধ্যে কি অন্তর 3 ঘরের? উত্তর হচ্ছে না, দুটো সংখ্যার মধ্যে অন্তর হচ্ছে 2 ঘরের। দেখো 17 থেকে 15 যদি বিয়োগ করো তুমি উত্তর 2 পাবে, ঠিক কি না? আমি ধরো তোমার কাছে দুটো সংখ্যা বললাম, একটা বললাম 17, একটা বললাম 15। তুমি 17 থেকে 15 যদি বিয়োগ করো, মানে 17 মাইনাস যদি 15 করো, তাহলে উত্তর কত পাবে? 2 পাবে। তার মানে যদি বলা হয় যে 17 মানে সংখ্যাটা 17 সংখ্যা আর 15 সংখ্যার মধ্যে অন্তর কত, 17 সংখ্যা আর 15 সংখ্যার মধ্যে অন্তর কত, তাহলে অন্তরটা আসবে হচ্ছে 2। তোমাকে আমি আরো দুটো সংখ্যা বললাম, মনে করো একটা সংখ্যা বললাম হচ্ছে 20, একটা সংখ্যা আমি বললাম তোমাকে হচ্ছে 27। এই দুটো সংখ্যার মধ্যে অন্তর কত? তুমি কি করবে? বড়টার থেকে 27 থেকে 20কে বাদ দেবে, দিয়ে দেখবে উত্তর আসছে 7। তার মানে এই 20 আর 27-এর মধ্যে যে অন্তরটা সেটা কত? সেটা হচ্ছে 7 হচ্ছে অন্তর। তাহলে বোঝা গেল? তাহলে অন্তর মানে হচ্ছে দুটো নাম্বারের মধ্যে কত ঘরের গ্যাপ রয়েছে, কটা ঘরের গ্যাপ রয়েছে, সেটাই হচ্ছে তাদের অন্তরকে বোঝায়। মানে একটা অঙ্ককে যদি আমরা 17 ধরে নিই আর আরেকটা অঙ্ক যদি 15 ধরে নিই, তাহলে দুটো নাম্বারের মধ্যে গ্যাপ কত ঘরের? 2 ঘরের গ্যাপ। একটাকে যদি 27 ধরি, একটাকে যদি 20 ধরি, তাহলে কত ঘরের গ্যাপ? 7 ঘরের গ্যাপ। কি করে বার করছি? দুটোর মধ্যে বিয়োগ করে বার করছি। ঠিক একই রকমভাবে আমার কাছে দুটো সংখ্যা, তাদের অন্তর বলে দেওয়া আছে হচ্ছে 3। তাহলে একটা কাজ করি, যে ধরি যে বড় যে সংখ্যাটা রয়েছে, ধরি বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটিকে ধরে নিলাম x, ঠিক আছে? তাহলে যে ছোট যে সংখ্যাটা হবে বা অপর যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কত হবে? তাহলে অপর যে সংখ্যাটা হবে হচ্ছে x - 3 হবে, ঠিক আছে? বোঝা গেল? বা তাহলে অপর সংখ্যাটা কত হবে? x - 3 হবে। বুঝতে পারা গেল কিনা বলো? কারণ দুটো সংখ্যার মধ্যে 3 ঘরের অন্তর রয়েছে, মানে একটা যদি বড় সংখ্যাটাকে যদি x ধরো, তাহলে পরেরটা 3 কম হবে, তার থেকে 3 কম হবে। তো 3 ঘরের অন্তর রয়েছে মানেটা কি? সিম্পল হিসাব, এর জন্য তোমার ম্যাথামেটিক্স লাগবে না। তুমি এটুকু তো জানো যে দুটো সংখ্যার মধ্যে অন্তর হচ্ছে 5 ঘরে। যদি বলে দেয় দুটো সংখ্যার মধ্যে অন্তর হচ্ছে 5 ঘরে, তাহলে একটা সংখ্যা আমি যা নেব, অপর সংখ্যাটাকে কি করতে হবে? তার থেকে 5 কম নিতে হবে। যদি বড় সংখ্যাটা ধরে নিই কিছু একটা, তাহলে তার থেকে 5 কমিয়ে নেবো, অন্তর বলছে মানে। তাহলে এখানে যেরকম কোয়েশ্চেনে বলে দিয়েছে বড় সংখ্যাটা যদি x ধরে নিই, তাহলে অপর সংখ্যাটা কত হবে? x - 3 হবে। গল্পতে এইটুকু বোঝা গেল যে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা x হলে অপর সংখ্যাটা x - 3 হবে, দুটো সংখ্যার মধ্যে অন্তর বেরিয়ে গেল। এবার কোয়েশ্চেন আমাকে বলছে যে এই সংখ্যা দুটোর বর্গের সমষ্টি, মানে এই ফার্স্টের যে সংখ্যাটা রয়েছে এটার বর্গ করো, আর এই যে সংখ্যাটা রয়েছে সেকেন্ড সংখ্যাটা এটার বর্গ করো। এই বর্গ করে সমষ্টি করো, করলে উত্তর কত আসবে? 117 আসবে। তাহলে আমরা প্রশ্নানুসারে তাই করছি। আমরা প্রথম যে সংখ্যাটা রয়েছে ওটার বর্গ করব, মানে x এর আমরা বর্গ করব, প্লাস দিয়ে সেকেন্ড যে সংখ্যাটা রয়েছে x - 3 তার আমরা কি করব? বর্গ করব। তাহলে দুটো সংখ্যাকে আমি বর্গ করলাম, করে আমাদের উত্তর কত আসবে? 117 আসবে। এটা প্রশ্নতেই বলা আছে যে প্রথম সংখ্যাটার বর্গ এবং দ্বিতীয় সংখ্যাটার বর্গ, এই দুটো সংখ্যার বর্গের, এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি, দুটো সংখ্যার বর্গের সমষ্টি কত হবে? উত্তর হবে 117। এবার এই অঙ্কটাকে সলভ করলেই তোমার x এর মান বেরিয়ে যাবে। তুমি দেখো x এর যে স্কোয়ারটা থাকবে সেটা x স্কোয়ার থাকবে, এটাকে তুমি a - b তার হোল স্কোয়ারে ফর্মুলাতে ভাঙো। কে ভাঙবে? a স্কোয়ার - 2a বলতে x, b বলতে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 তার স্কোয়ার, আর 117টাকে এপাশে টেনে নাও, তাহলে -117 হয়ে যাবে, ইকুয়াল টু 0 হয়ে যাবে। এখানে +117 ছিল, এপাশে টানলাম, -117 হয়ে গেল, ইকুয়াল টু পাশটাতে কেউ নেই মানে 0 হয়ে গেল। তাহলে দেখো এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে দুটো এক্স স্কোয়ার মিলিয়ে এখানে যেটা চলে আসবে সেটা হচ্ছে 2x স্কোয়ার চলে আসবে। বোঝা গেল কি বললাম? দেখো এখানে 3 2 হচ্ছে 6, 6x
আর এখানে আগে একটা মাইনাস আছে, তাহলে অল টোটাল আসবে হচ্ছে -6x। এখানে দেখো 3 স্কোয়ার মানে +9, 9 থেকে 117 বিয়োগ হচ্ছে, তার মানে এটা যেটা উত্তর আসবে 108 উত্তর আসবে উইথ নেগেটিভ সাইন, -108 উত্তর আসবে, এটা ইকুয়াল টু 0 আসবে। বলো বুঝতে পেরেছো কিনা, এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা বলো। আমি কি করলাম, আমি এখান থেকে আমি কি করলাম, 3 স্কোয়ার মানে 9, 9 -117 করলে উত্তর কত আসে, 9 থেকে 117 বিয়োগ মানে -108। মাইনাসটা কেন এলো স্যার, এই যে 117টা বড় নাম্বার, তার আগে দেখো মাইনাস সাইন রয়েছে, মাইনাস রয়েছে বলে এখানে মাইনাস এসেছে। তাহলে 2x স্কোয়ার -6x -108 এটা ইকুয়াল টু 0 এসছে। এবার একটা কাজ করো, এখান থেকে তুমি যদি 2কে কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটের মধ্যে কত থাকে, x স্কোয়ার -3x মাইনাস কত থাকে 54 থাকে, এটা ইকুয়াল টু 0 হয়ে যায়। তুমি দেখো এই জিনিসটা বুঝতে পারলে কিনা। আমি কি করলাম, এই গোটা রাশিটার মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি 2 কমন যাচ্ছে বলে আমি কি করলাম, 2টাকে আমি কমন নিয়ে নিলাম। যখনই আমি কমন নিয়ে নেবো, এক্স স্কোয়ারের থেকে 2 কমন চলে গেছে, তাহলে শুধু এক্স স্কোয়ার থাকবে। 6 ছিল, এবার আমি 2 কমন নিয়েছি বলে এখানে 3 পড়ে থাকবে। এখানে 108 ছিল, 108কে 2 দিয়ে ভাগ করে দেখো 54 আসবে, 54 পড়ে থাকবে। এবার তোমার যদি বুঝতে প্রবলেম হয়, তুমি একটা কাজ করো, এই 2টা দিয়ে আবার তুমি গুণ করে দেখো আগের লাইনটা চলে আসবে। যেরকম 2 দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি 2x স্কোয়ার আসবে, 2 দিয়ে যদি 3xকে গুণ করি 6x আসবে, 2 দিয়ে যদি 54কে গুণ করি 108 আসবে। তার মানে আমার যে কমন নাম্বারটা সেটা ঠিকঠাক আছে। এবার এই 2টাকে আমি কি করছি, ওপাশে পাঠিয়ে দিচ্ছি, 0 করে দিচ্ছি ওপাশে পাঠিয়ে। তাহলে এটা যেটা পড়ে থাকছে দেখো, 2টাকে আমি কি করছি, 0-র তলায় পাঠিয়ে দিচ্ছি, তাহলে 0/2 মানে উত্তর পাশে 0 হয়ে যাবে। তাহলে এখানে যেটা পড়ে থাকছে x স্কোয়ার -3x মাইনাস হচ্ছে 54। তাহলে দেখো x স্কোয়ার মাইনাস হচ্ছে কত, 3x মাইনাস হচ্ছে কত, 54, এটা ইকুয়াল টু কত হলো, 0 হলো। এবার এই 54টাকে মিডিল টার্ম করে তোমার এই মাঝখানে 3টাকে মেলাতে হবে। কি করে মেলাতে হয় জানো তো, আমি একটুখানি শিখিয়ে দিই। এক্স স্কোয়ারের আগে এখানে কিছু নেই, মানে এখানে কত আছে, 1 আছে। তাহলে ফার্স্টে এই 1 আর 54কে ফার্স্টে গুণ করে নিতে হবে, 1 আর 54কে গুণ করে নিতে হবে। তাহলে এখানে কত আসবে, 54 আসবে, 54। এই 54টাকে এবার তুমি ভাঙা শুরু করো, 3 দিয়ে ভাঙলে তাহলে 18 আসলো, 3 দিয়ে ভাঙলে 6 আসলো, ঠিক আছে, আর ভাঙার দরকার নেই। তুমি যদি দেখো একটুখানি মন দিয়ে দেখো, দেখবে এই দুটো 3কে যদি গুণ করো, 3 আর 3-এ কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। 9 থেকে এই 6কে বিয়োগ করো, তাহলে দেখো উত্তর 3 চলে আসবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করছি, এটাকে আমি এরকমভাবে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভেতর 9 - 6x -54 এটা ইকুয়াল টু হচ্ছে 0। দেখো এই জিনিসটা বুঝতে পারলে কিনা। আমি কি করলাম, 9 থেকে 6কে বিয়োগ করলাম, তাহলে আমার 3 মিলে গেল। এই 9 আর 6কে গুণ করো, দেখো 54 মিলে যাবে। তাহলে এই জিনিসটা লেখাটা আমার ঠিকঠাক আছে। এবার আমি কি করছি, এটাকে জাস্ট খালি ভেঙে দিচ্ছি। দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, এখানে দেখো -9 আর এখানে একটা বাইরে রয়েছে x, তাহলে অল টোটাল অ্যান্সার আসবে -9x। এবার দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, দুটো মাইনাস মিলে হয়ে যাবে হচ্ছে প্লাস, 6 আছে x আছে, তাহলে হয়ে গেল 6x মাইনাস হয়ে গেল 54, এটা ইকুয়াল টু হয়ে গেল কত, 0। এবার আমি এই সাইডে আমি কি করছি, সলভ করছি বাকি পার্টটাকে। দেখো এখানে কত আছে, দুটোর মধ্যে থেকে কত কমন যাচ্ছে, দুটোর মধ্যে থেকে x কমন যাচ্ছে। তাহলে আমি যদি দুটোর মধ্যে থেকে x কে কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে কত থাকবে, x যদি কমন চলে যায় তাহলে ব্র্যাকেটের মধ্যে একটা x -9 পড়ে থাকবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে x -9 পড়ে থাকে, প্লাস দিয়ে দেখো এখানে 6 যদি কমন নিয়ে নিই এই দুটো নাম্বারের মধ্যে থেকে, তাহলে 6 চলে গেল, ব্র্যাকেটের মধ্যে x -9 পড়ে থাকবে, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে আমার যে সংখ্যাটা দাঁড়াবে, যে সংখ্যাটা অ্যাকচুয়ালি দাঁড়াবে সেটা হচ্ছে, একটা হচ্ছে x -9 আর x -9 কমন যাচ্ছে দু জায়গা দিয়ে, তাহলে x -9কে ফার্স্টে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো x + 6, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম x + 6, এটা ইকুয়াল টু থাকলো 0। তাহলে আমার কাছে দুটো নাম্বার হচ্ছে, হয় এরকম হচ্ছে যে x -9 ইকুয়াল টু 0, বা কি হচ্ছে x + 6 ইজিক্যাল টু হচ্ছে 0। তো এখান থেকে আমি যদি x এর মান বার করি এটা আসবে -6, এখান থেকে যদি x এর মান বার করি x ইজিক্যাল টু আসবে হচ্ছে 9। দেখে নাও ভালো করে। আমরা দেখতে পাচ্ছি যে এই একটা রাশি আর এই একটা রাশি, দুটো রাশির গুণফল উত্তর কত আসছে, 0। তাহলে আমি বলতে পারি যে এই রাশিটা সমান একবার 0, অথবা বলা যেতে পারে x + 6 সমান হচ্ছে 0। তার মানে x + 6 যদি 0 হয়, তাহলে +6টা ওপাশে গেলে তো -6 হয়ে যাবে, আর এখানে যেটা -9 আছে ওটা ওপাশে গেলে +9 হয়ে যাবে। এবার আমাদের কাছে এইটা উত্তর হবে না, কারণ আমাদেরকে প্রশ্নতে বলছে দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে সঠিক উত্তর কোনটা হবে, 9 হবে। তাহলে আমরা দেখো, আমরা যেটা বড় সংখ্যা ছিল সেই বড় সংখ্যাটাকে আমরা x ধরেছিলাম, তাহলে আমাদের x এর উত্তর কত আসলো, 9 আসলো। তাহলে আমাদেরকে যে অপর সংখ্যা, মানে যে ছোট সংখ্যাটা যেটা, সেটা x - 3 ধরা ছিল, তাহলে অপর সংখ্যাটা কত হবে, অপর সংখ্যা যেটা হবে সেটা কত হবে বলো তো, সেটা হবে হচ্ছে x - 3 হবে।
অপর সংখ্যা হবে x-3, অপর সংখ্যা হবে x-3। তো এই x এর জায়গাতে 9টা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে উত্তর আসবে 9 - 3, মানে উত্তর আসবে হচ্ছে 6। তাহলে একটা উত্তর 6 আসবে আর একটা উত্তর 9 আসবে। তাহলে এই হচ্ছে দুটো সংখ্যা যেটা তোমাদের উত্তর হবে। দেখে না একবার ভালো করে। চলে আসি হচ্ছে নেক্সট অঙ্কতে। পরের কোয়েশ্চেনে বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। কি বলছে? ত্রিভুজটার যেটা ভূমি হবে সেটা উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ঠিক আছে, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 360 বর্গমিটার। ঠিক আছে, বলছে যে তাহলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে ত্রিভুজটার উচ্চতা বার করতে বলছে। দেখো একটা কথা বলি তোমাদেরকে, ত্রিভুজটার উচ্চতা বার করতে বলছে, তো মানে উচ্চতাটা আমরা জানি না। তো আমরা একটা কাজ করছি যে আমরা ধরে নিচ্ছি যে ত্রিভুজটির উচ্চতা হলো, আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স হচ্ছে ত্রিভুজটার উচ্চতা। এবার দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা মিটারে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে এক্স মিটার লিখতেই পারি। এক্স এম লিখলাম, এখানে এম মানে হচ্ছে মিটার, বুঝে নিও। ঠিক আছে, তাহলে ত্রিভুজটার উচ্চতাকে আমরা কত ধরে নিয়েছি? এক্স ধরে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ভূমিটা প্রশ্নতে কি বলা আছে, যেরকম বলা আছে আমরা সেরকম অনুযায়ী করব। বলছে ত্রিভুজের ভূমিটা হবে উচ্চতার দ্বিগুণ, মানে এটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতার দ্বিগুণ, মানে ওই জন্য 2 দিয়ে গুণ করলাম। ভূমিটা কি হবে? ভূমিটা বলে দিয়েছে উচ্চতার দ্বিগুণ বলেছে, মানে উচ্চতাকে কত দ্বিগুণ করলাম? 2 দিয়ে গুণ করলাম। এই দ্বিগুণ অপেক্ষা আরও নাকি 18 বেশি। আরও নাকি কি বলেছে? উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আরও নাকি 18 বেশি। তাহলে এটার অল টোটাল অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে হচ্ছে 2x প্লাস আসবে হচ্ছে 18, এত মিটার আসবে। বোঝা গেল? 2x প্লাস 18 মিটার আসবে, আর এটা x মিটার থাকবে। এতটা অবধি ক্লিয়ার হলো তোমাদের কাছে? তাহলে উচ্চতা হলো x আর ভূমি হলো 2x প্লাস 18 এত মিটার। তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। ঠিক আছে, এবার বলছে যে ত্রিভুজটার যে ক্ষেত্রফল সেটা কত বলে দিয়েছে? সেটা বলে দিয়েছে তোমাকে হচ্ছে 360 বর্গমিটার। তাহলে ত্রিভুজটির যে ক্ষেত্রফল যেটা সেটা কত বলে দেওয়া আছে তোমরা নিজেরাই দেখো। ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে 360 মিটার স্কোয়ার, বা যেটাকে বলতে পারি হচ্ছে আমরা বর্গমিটার। এই যেটা ত্রিভুজের যে ত্রিভুজের ক্ষেত্রফল বার করবার ফর্মুলা কি? ত্রিভুজের ক্ষেত্রফল যারা ছোটবেলা থেকে জানো, এইটা হচ্ছে ফর্মুলা, হাফ ইন্টু ভূমি আর তার সাথে কি হয়? তার সাথে হয় উচ্চতার গুণ। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 360। এবার দেখো হাফের জায়গাতে তো হাফ থাকবে ভাই, এখানে তো কোনো সমস্যা নাই, হাফের জায়গা হাফ থাকবে। ভূমিটা কত বার করা আছে? ভূমিটা বার করা আছে 2x প্লাস 18, তাহলে এখানে ভূমির জায়গাতে বসাও 2x প্লাস হচ্ছে 18 ইন্টু উচ্চতার জায়গাতে কত বসাবে? উচ্চতার জায়গাতে x বসাবে। ঠিক আছে, ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 360। এবার এইখান থেকে যে 2টা রয়েছে না, এখান থেকে যে দেখো এর মধ্যে একটা 2x আছে আর এখানে একটা 18 রয়েছে, তার মানে দেখতে পাচ্ছি পরিষ্কার যে এই জায়গাটা থেকে আমি 2 কমন নিতে পারবো। তো আমি 2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে বাইরে যেরকম হাফ আছে, এখান থেকে আমি একটা 2 কমন নিচ্ছি। তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে x প্লাস পড়ে থাকবে হচ্ছে 9 ইন্টু পড়ে থাকবে হচ্ছে x ইকুয়াল টু পড়ে থাকবে 360। কী করে হলো বুঝেছো? তুমি 2 দিয়ে x এ গুণ করে দেখো, 2x ফিরে আসবে। 2কে 9 দিয়ে গুণ করে দেখো, 18 ফিরে আসবে। তার মানে আমি যে কমনটা নিয়েছি, এই যে x প্লাস 9 করার পর এখানে যে 2টা লিখেছি, এটা তার মানে আমার ঠিকঠাক কমন নাও আছে। আমি এই জায়গাটা থেকে কত কমন নিয়েছি? 2 কমন নিয়েছি। 2 কমন নিলে কি হবে? 2টা বাইরে চলে গেল, তাহলে শুধু x পড়ে থাকবে। 18-র মধ্যে একটা 2 রয়েছে, কমন নিয়ে নিলাম, তাহলে 9 পড়ে থাকবে। আমি 2 দিয়ে যদি গুণ করে দিই আবার আগের রাশিটা ফিরে আসছে, তার মানে ঠিকই আছে কমন নামা। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে কি? দেখো ওপরে একটা 2 ছিল, নিচে একটা 2 ছিল, কেটে দিলাম। ঠিক আছে, এই 2 আর হাফের যে 2টা, এই দুটো 2 কেটে গেল। x এর সাথে x কে গুণ করো, এখানে আসলো x স্কোয়ার। x এর সাথে 9 কে গুণ করো, আসলো 9x। ঠিক আছে, ওপাশে থাকা 360টা প্লাসে ছিল, এপাশে চলে আসলো, মানে মাইনাস 360। এটা ইকুয়াল টু কত আসবে? এটা ইকুয়াল টু 0 আসবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা। ঠিক আছে, এবার দেখো এই 360-এর যে জিনিসটা, এই 360 যে জিনিসটা সেটাকে আমরা কিভাবে ভেঙে এই 9টাকে মেলাবো সেটা হচ্ছে কথা। সবার আগে দেখো x স্কোয়ারের আগে এখানে কিছু নেই, মানে 1 আছে। এই 1-এর সাথে 360কে গুণ করো, টোটাল উত্তর 360 আসবে। সেই 360টাকে এমনভাবে ভাঙো যেন মাঝে 9টা মিলে যায়। তাহলে দেখো আমি 360-এর সাথে 1কে গুণ করলে আমাদের 360 আসে। এটাকে ভাঙছি, 3 দিয়ে ভাঙলাম 120, 3 দিয়ে ভাঙলাম 40, এখানে 2কে 40 দিয়ে ভাঙলে এখানে একটা 20 থাকে, আবার 2 দিয়ে ভাঙলাম তাহলে 10 থাকে, আবার 2 দিয়ে ভাঙলাম তাহলে 5 থাকে। তাহলে এবার দেখো এখান থেকে এইটুকু আমরা নিলাম, 3 8 24 হবে এই জায়গাটাতে, আর এখান থেকে 3 আর এই 5টাকে নিলাম, তাহলে দেখো 15 হবে। 24 আর 15 বিয়োগ করলে 9 চলে আসবে। তুমি দেখে নাও, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 এতটা অবধি থাকলো, সেকেন্ড ব্র্যাকেট করা পার্টটুকু, এটুকু 24 হলো। আর এই 3 আর এই 5টাকে নিলাম, 3 আর 5 মানে কত হচ্ছে? 15। তাহলে আমি যদি 24 থেকে এই 15টার বিয়োগ করি, 24 থেকে এই 15টার বিয়োগ করি, তাহলে আমাদের উত্তর 9 এসে যাবে। তাহলে আমি তাই করছি, আমি এখানটাতে এরকমভাবে লিখছি x স্কোয়ার প্লাস
24 ব্র্যাকেটের ভেতর মাইনাস হচ্ছে 15, বাইরে হচ্ছে এক্স, মাইনাস হচ্ছে 360, এটা ইকুয়াল টু 0। যারা ছোটোবেলায় মিডিল টার্ম শিখেছো তাদের কাছে এগুলো খুব ইজি লাগবে, ঠিক আছে? যারা শেখোনি তাদেরকে বলবো আমার ক্লাস 7-এর কিছু মিডিল টার্মের ভিডিও আছে, সেগুলো দেখে শিখে নিও। দেখেন আমি কি করলাম, 24 থেকে 15কে বিয়োগ করলাম, তাহলে 9 মিলে গেল, বাইরে যেরকম এক্স আছে সেরকম এক্স থেকে গেল। তুমি যদি চাও এই 24 আর 15টাকে একবার গুণ করে দেখো, দেখবে 360 এসে যাবে, ঠিক আছে? 24 আর 15টাকে গুণ করবে, 360 এসে যাবে। মিডল টার্মের নিয়ম হচ্ছে এইখানে যেটা ভাঙতে হবে, যেটা যোগ বা বিয়োগ আছে, এটা করে এই মাঝের পদটাকে মেলাতে হবে, আর এই দুটো নাম্বারকে গুণ করে, ভালো করে শোনো, এই দুটো নাম্বারকে গুণ করে আমাদের এই 360 আর এই এক্স স্কোয়ারের আগে যে সহগটা থাকবে তাদের গুণফলটাকে মেলাতে হবে। তো এখানে তো এক্স স্কোয়ারের সহগ 1 আছে, 1-এর সাথে 360কে গুণ করলে টোটাল উত্তর 360 হয়। তাহলে তুমি এই 24 আর 15কে গুণ করলে যেন সেটা 360 আসে, আর এদের দুজনের মধ্যে বিয়োগ করে যেন এই 9টা আসে। তো আমি তাই দেখেছি যে 24 আর 15-র মধ্যে বিয়োগ করলে 9 আসবে, 24 আর 15কে গুণ করে দেখো, উত্তর 360 আসবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার মিডল টার্ম পদ্ধতির নিয়ম। এবার আমি এই সাইডে তোমাকে বাকি পার্টটা সলিউশন করছি। তাহলে দেখো এখানে কি হবে, এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই থাকবে, তাহলে ফার্স্টে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই রাখলাম, এক্সের সাথে 24-এর গুণ হলো, এটা হয়ে গেল +24x, ঠিক আছে? এক্সের সাথে -15-র গুণ হলো, উত্তর হয়ে গেল -15x, ঠিক আছে? তারপরে কি হচ্ছে দেখো, -360 আছে, তাহলে এখানে লিখলাম -360, এটা ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। তো এবার এইখান থেকে আমরা কত কমন নেব, এক্স কমন নেব, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে x + 24, এখান থেকে আমরা -15কে কমন নিয়ে নেবো, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে x + 24, এটা ইকুয়াল টু পড়ে থাকবে 0। তাহলে আমাদের একটা রাশি হচ্ছে x + 24, এটা ইকুয়াল টু হচ্ছে কিছু থাকলো, আর এটা x - 15 হয়ে যাবে, আর একটা হয়ে যাবে x - 15, এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। একবার দেখে না, একবার মিলিয়ে নাও। কি করলাম, এই দুটো রাশির মধ্যে থেকে আমরা x কে কমন নিলাম, x যখনই চলে যাবে ব্র্যাকেটের মধ্যে একটা x পড়ে থাকবে, আর x চলে গেল, ফলে শুধুমাত্র 24টা পড়ে থাকবে। এই দুটোর মধ্যে থেকে -15 কমন যাচ্ছে, -15 চলে গেলে ব্র্যাকেটের মধ্যে x পড়ে থাকে, আর এখান থেকে 15 চলে গেলে 24 পড়ে থাকে। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা একটা কাজ করো, -15-র সাথে x কে গুণ করে দেখো, -15x আসবে। -15-র সাথে 24কে গুণ করে দেখো, এই যে এইখানটা দেখো 360 এসে যাবে, আর এখানে এই যে প্লাস আর এই মাইনাস মিলে মাঝখানের মাইনাসটাকে মিলিয়ে দেবে। বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে একটা x + 24 হবে, আর একটা x - 15 হবে। বোঝা গেল দুটো জিনিস? এবার আমি কি করছি, তাহলে আমাদের দুটো জিনিস হয়, একবার হচ্ছে x + 24 এটা ইকুয়াল টু একবার 0 হতে পারে, বা এই x - 15 এটা ইকুয়াল টু একবার 0 হতে পারে। মানে একবার এই রাশিটা ইকুয়াল টু একবার 0 হতে পারে, কারণ এইটা আর এইটা, এই দুটো রাশির গুণফল 0 আছে। তার মানে হয় এই রাশিটা সমান 0 অথবা এই রাশিটা সমান 0। তাই জন্য x + 24 সমান একবার 0 হতে পারে, আর একবার x - 15 সমান 0 হতে পারে। এটা যদি 0 হয় তাহলে +24টা ওপাশে যাবে, উত্তর হয়ে যাবে -24। তো এটা উত্তর হবে না। -15টা যদি ওপাশে যায় তাহলে x = হয়ে যাবে +15, এইটা উত্তর হবে। কেন বলো তো? দেখো এটার উত্তর নেগেটিভ এসছে, -24। তার মানে উচ্চতা যেটা আমরা x ধরেছিলাম সেটার উত্তর ওরা বলতে চাইছে -24। এরকম কোনো দিন শুনেছো কোনো জিনিসের উচ্চতা -24-এ মাপা হচ্ছে? এরকম হয় কোনো দিন? হয় না নিশ্চয়ই। তাহলে উচ্চতা কখনো নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না, তাহলে উচ্চতা অবশ্যই কি হবে, ধনাত্মক হবে। তাহলে 15টা হবে হচ্ছে উত্তর। তাহলে x = 15 হচ্ছে তোমার পারফেক্ট অ্যান্সার, x = 15 মিটার হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, বা এটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে এইটা হয়ে গেল তোমাদের উত্তর। 2-এর দাগের কোশ্চেনটা খতম, একবার দেখে নিতে পারো। এই আমাদেরকে উচ্চতাই বার করতে বলেছিল, তাই জন্য উচ্চতাই বার করেছি। যদি আমাদেরকে ভূমি বার করতে বলতো তাহলে আমরা এইটার মধ্যে বসিয়ে দিতাম, এই যে 2x + 18 আছে, এই 15টা এনে এইখানে বসিয়ে দিতে, তাহলে 2 15 হতো কত, 30, 30-এর সাথে 18 যোগ হতো, মানে আসতো 48। এই 48 মিটারটা উত্তর আসতো ভূমির ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে উচ্চতা কত আসলো, উচ্চতাটা 15 আসলো। ভূমি যদি জিজ্ঞাসা করতো তাহলে 15টা এনে এর মধ্যে বসিয়ে দিতে, যেটা আসতো সেটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কোনটা করলাম, আমরা 2-এর অঙ্কটা কমপ্লিট করলাম। চলে আসা যাক হচ্ছে নেক্সট অঙ্কতে। অর্থাৎ 3-এর কোয়েশ্চেনটা বলছে, যদি একটি অখণ্ড সংখ্যার 5 গুণ, যদি একটি অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, ঠিক আছে? কোয়েশ্চেনটাতে বলছে যদি একটি অখণ্ড সংখ্যার 5 গুণ, তার আমরা কি করেছি দেখো, আমরা ধরে নিয়েছি যে ধরি অখণ্ড সংখ্যাটি হবে হচ্ছে x। তবে এবার প্রশ্ন অনুযায়ী কি বলেছে, বলছি অখণ্ড সংখ্যাটার 5 গুণ, মানে x এর সাথে কত গুণ করতে হবে, 5। তাহলে অখণ্ড সংখ্যার 5 গুণ বেরোলো, যেরকম বলেছে সেরকম করলাম, কোনো অসুবিধা নেই। বলছি এই অখণ্ড সংখ্যাটার 5 গুণ হবে, এই যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে বোঝা গেল জিনিসটা কি করলাম। দেখো আমি কি বললাম, বলছে অখণ্ড সংখ্যাটার, এই অখণ্ড সংখ্যাটার 5 গুণ, তাই জন্য x এর সাথে গুণ করলাম কত, 5কে গুণ করলাম করে, যেটা হবে সেটা হবে এই অখণ্ড সংখ্যাটার বর্গের বলেছে, মানে x এর আমি বর্গ করেছি,
বর্গের দ্বিগুণ গুণ করেছি কত 2, বর্গের দ্বিগুণ করেছি, দেখো গুণ করেছি 2, তাহলে বর্গের দ্বিগুণ অপেক্ষা কত কম, 3 কম। তাহলে বোঝা গেল যে এক্স স্কোয়ারের সাথে কেন 2 গুণ করা হয়েছে। আগে কেন স্কোয়ার করেছি বুঝেছো, কোশ্চেনে দেখো বলা আছে, একটা লাইন বলা আছে সংখ্যাটার বর্গের, সংখ্যাটার বর্গের বলেছে বলে সংখ্যাটার বর্গ করেছি, তার কত গুণ করতে বলেছে, দ্বিগুণ করতে বলেছে, ওই জন্য এর সাথে গুণ করেছি কত, 2 গুণ করেছি। এই দ্বিগুণ অপেক্ষা, বর্গের দ্বিগুণ অপেক্ষা কত কম বলেছে, বলেছে -3 কম, মানে 3 কম হবে, 3 কম হবে মানে 3টাকে বিয়োগ করে দিতে হবে, তাহলে -3। বোঝা গেল। এবার এটাকে সলভ করো, তাহলে এটাকে সলভ করলে আমি যদি কথাটাকে ঘুরিয়ে বলি তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার -3, আর ওটা ওপাশে করে বললে এটা হবে হচ্ছে 5x। আমি কি করলাম, এই গোটা রাশিটাকে ঘুরিয়ে এপাশে লিখলাম আর 5xটাকে ঘুরিয়ে আমি ওপাশে লিখলাম, 5xটাকে আমি এপাশে টেনে নিলাম, তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার, 5xটা এপাশে চলে আসলো হয়ে যাবে -5x, আর এখানে থাকবে কত -3, এটা ইকুয়াল টু হয়ে গেল 0। এবার একটা কাজ করো, দেখো আমি মিডিল টার্ম করবার তোমাদেরকে নিয়ম বলেছি, এই যে রাশিটা 3 আর এই যে রাশিটা 2, এই দুটো রাশির মধ্যে আগে সবার আগে গুণ করে নিতে হবে। তাহলে গুণ করলে উত্তর থাকছে 6, এই 6টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এই 5টা মিলে যায়। তো আমি একটা কাজ করছি, তাতে আমাকে একটুখানি বুদ্ধি করে ভাবতে হবে। দেখো এখানে 3 আর 2কে গুণ করলে উত্তর কত আসে, উত্তর আসে হচ্ছে 6 আসে। তাহলে আমাদেরকে এই 6টা গুণ করে আনতে হবে আর এমন দুটো নাম্বারের মধ্যে বিয়োগ করতে হবে যাতে আমি 5টা আসে। তাহলে আমি এখানে কিভাবে লিখছি, দেখো আমি এখানে লিখছি এভাবে 2x স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভেতর 6 মাইনাস হচ্ছে 1, বাইরে x -3, এটা ইকুয়াল টু 0। আমি কি করলাম দেখো, আমি যদি 6 থেকে 1-এর বিয়োগ করি তাহলে আমার 5টা মিলে যায়, আবার আমি 6 আর 1-এর যদি গুণ করি তাহলে উত্তর কত আসে, 6 আসে। আবার দেখো এই 3 আর এই 2 দুটোকে যদি গুণ করি উত্তর আমাদের কত আসে, 6 আসে। তার মানে আমার কাছে কথাটা হচ্ছে আমাকে গুণ করে আমাকে এই শেষ দুটো পদের ভ্যালুটাকে মেলাতে হবে, গুণফলটাকে, মানে 3 আর 2-এর 6কে মেলাতে হবে, আর দুটো নাম্বারের মধ্যে যোগ করে অথবা বিয়োগ করে আমাকে এই মাঝের পদটাকে মেলাতে হবে। দেখো আমি যদি 6 আর 1-এর মধ্যে বিয়োগ করি তাহলে 5 মিলে যাবে, 6 আর 1-এর মধ্যে যদি গুণ করি তাহলে 6 উত্তর আসে, যেটা হচ্ছে এই 3 আর এই 2-এর গুণ, এই 3 আর এই 2-এর গুণ করেও কিন্তু 6 উত্তর আসে। আমার কাজটা হচ্ছে এইটা করা। তো এবার এটাকে জাস্ট খালি ভাঙো, এটাকে ভাঙলে এরকম হবে 2x স্কোয়ার -6x, মাইনাসে মাইনাস হবে +x -3, এটা ইকুয়াল টু 0 হবে। এবার এই দুটো নাম্বারের মধ্যে থেকে 2x কমন যায়, তাহলে এইখান থেকে আমরা 2x-কে কমন নিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে থাকবে x -3, এখান থেকে +1-কে কমন নেবো, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে x -3, এটা ইকুয়াল টু 0। দেখে নাও আমি যদি দুটো রাশির মধ্যে থেকে 2x-কে কমন নিই তাহলে 2x চলে গেল, তাহলে 2 চলে গেল আর একটা x চলে গেল, তাহলে কেবলমাত্র একটা x পড়ে থাকে, আর এখান থেকে 2 চলে গেল আর x চলে গেল, তাহলে কেবলমাত্র 3 পড়ে থাকে। তুমি 2x এর সাথে x এ গুণ করো, 2x স্কোয়ার আসবে, 2x এর সাথে 3কে গুণ করো, -6x আসবে। তুমি যদি এখানে 1 রাখো বাইরে তাহলে x -3 পড়ে থাকবে, 1-এর সাথে x কে গুণ করো x থাকবে, 1-এর সাথে 3কে গুণ করো -3 থাকবে, যেরকম থাকবে সেরকম মিলে যাচ্ছে। তাহলে এবার আমি কি করব, আমি দেখতে পাচ্ছি এই রাশিটার মধ্যে x -3 আর এখানে x -3 আছে, তো x -3-কে সবার আগে বাইরে লিখছি, x -3। আর এখানে আরেকটা জিনিস কি হবে দেখো, এখানে 2x আছে আর +1 আছে, তাহলে এটাকে পরে লিখছি 2x প্লাস হচ্ছে 1, এটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমার কাছে দু রকম রাশি আমরা এখানে পাচ্ছি। কি কি পাচ্ছি, একটা হচ্ছে x -3 ইকুয়াল টু 0, তাহলে একবার লিখতে পারি x -3 ইকুয়াল টু 0, এটা হতে পারে, বা কি হতে পারে, বা এটা হতে পারে যে 2x + 1 ইকুয়াল টু 0, আর একটা হতে পারে 2x প্লাস হচ্ছে 1, এটা ইকুয়াল টু 0 হতে পারে। তো এখান থেকে x এর মান কত হবে, এখান থেকে x এর মান হবে 2x ইজিক্যাল টু হবে +1টা পাশে গেলে -1, আর এখান থেকে আর একটা লাইন করলে x এর মান দাঁড়াবে 2টা তলায় গিয়ে ভাগ হবে, অর্থাৎ -1/2। তাহলে এই যে জিনিসটা বেরোলো এটা উত্তর হবে না, কারণ এখানে কোয়েশ্চেনে বলা আছে যে এটা অখণ্ড সংখ্যা, তার মানে এটা উত্তর হবে না। তাহলে এইটা নিশ্চয়ই উত্তর হবে যে x -3টাও বসে চলে গেল, তাহলে x ইজিক্যাল টু 3 দাঁড়াবে, এটা উত্তর আসবে। তাহলে অখণ্ড সংখ্যাটা কত হবে, 3 হবে। কোয়েশ্চেনে বলছে কোনটা অখণ্ড সংখ্যা নির্ণয় করো, অখণ্ড সংখ্যাটা উত্তর কত আসবে, 3টা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোয়েশ্চেনটাতে বলছে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, এক স্থান থেকে অপর স্থান যেতে মোটর গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত হবে হিসাব করে লিখি। মোটর গাড়ির গতিবেগ কত হবে সেটাকে হিসাব করে লিখতে বলেছে। ঠিক আছে, আর বলে দিয়েছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি, মানে জিপ গাড়ির গতিবেগটা হচ্ছে মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা 5 কিলোমিটার বেশি। তাহলে দেখো আমরা ফার্স্টে লিখছি, এই যে এখানে লিখেছি দেখো যে ধরি মোটর গাড়ির গতিবেগ, কারণ আমাকে কোয়েশ্চেনে বলে দেওয়া আছে যে মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তাহলে আমরা জানি না মোটর গাড়ির গতিবেগ কত, সেটাকে আমরা ধরে নিচ্ছি
ধরে নিচ্ছি যে ধরি মোটর গাড়ির গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে মোটর গাড়ির গতিবেগ। কোয়েশ্চেনে বলা আছে যে জিপ গাড়ির যে গতিবেগটা হবে এটা এই মোটর গাড়ির গতিবেগের থেকে 5 কিলোমিটার বেশি প্রতি ঘন্টাতে। তার মানে x + 5 কিলোমিটার পার আওয়ার হবে, কিলোমিটার প্রতি ঘন্টাতে হবে। ঠিক আছে, বোঝা গেল? কিলোমিটার পার আওয়ার হবে, কারণ তো কোয়েশ্চেনেই তো বলে দিচ্ছে যে মোটর গাড়ির গতিবেগ যা হবে, মোটর গাড়ির গতিবেগ যদি x হয় তাহলে এই জিপ গাড়ির গতিবেগটা এইটার থেকে x এর থেকে 5 বেশি হবে, 5 কিলোমিটার পার আওয়ার বেশি হবে। কোয়েশ্চেনে বলা আছে, তাই জন্য আমি কি লিখেছি x + 5 কিলোমিটার পার আওয়ার লিখেছি, যেরকম বলা আছে সেরকম লিখেছি, অসুবিধা কিছু নেই। কারণ আমাকে বলে দেওয়া আছে যে জিপ গাড়ির গতিবেগটা মোটর গাড়ির গতিবেগের চেয়ে ঘন্টায় 5 কিলোমিটার বেশি হবে, তাই জন্য x + 5 কিলোমিটার পার আওয়ার লিখেছি। এতটা অবধি আশা করি কারোর কাছে বুঝতে অসুবিধা হয়নি। এবার বলছে যে টোটাল রাস্তা কত যেতে হবে, 200 কিলোমিটারের রাস্তা যেতে হবে। দেখো একটা জিনিস জানবে যে আমরা একটা ফর্মুলা জানি, বেগ = হয় আমাদের দূরত্ব বাই হচ্ছে কি সময় হয়। আমি যদি এখান থেকে সময়টাকে ক্যালকুলেশন করতে চাই তাহলে সময়টাকে আমাকে এখানে পাঠাতে হবে আর বেগটাকে আমাকে এখানে নামাতে হবে। তাহলে এই জিনিসটা এরকম হয়ে যাবে তখন যে সময় এটা = উপরে আসবে দূরত্ব আর নিচে আসবে হচ্ছে বেগ। আমি শর্টে লিখছি দয় দীর্ঘ দু আর বয়কারে বে লিখে রেখেছি, মানে বুঝে নিও দূরত্ব বাই বেগ। মানে আমাকে যদি সময় ক্যালকুলেশন করতে হয় তাহলে উপরে দূরত্বটাকে রাখতে হবে, নিচে কি রাখতে হবে, নিচে হচ্ছে বেগটাকে রাখতে হবে। তাহলে আমি যদি মোটর গাড়ির জন্য যদি আমি সময়টাকে বার করি যে মোটর গাড়ির ওই 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা যদি বার করি, তাহলে টোটাল দূরত্বটাকে আমরা উপরে বসাবো। টোটাল দূরত্বটাকে আমরা কি করব, আমরা উপরে বসাবো। আমরা দূরত্বটাকে কি করব, আমরা উপরে বসাবো আর নিচে কি বসাবো, নিচে বেগটাকে বসাবো। ঠিক আছে, মোটর গাড়ির জন্য যদি আমরা সময়টাকে বার করতে চাই তাহলে দেখো একটা জিনিস বুঝবে, তাহলে মোটর গাড়ির বার করতে চাইছি সময়, তাহলে সেটা হবে দূরত্ব বাই বেগ হবে। টোটাল ডিসটেন্স কতটা, টোটাল ডিসটেন্স হচ্ছে 200 কিলোমিটার, প্রশ্নতে বলা আছে। তাহলে দূরত্বের জায়গাতে কত লিখবো, 200 লিখবো। আর বেগ বলতে মোটর গাড়ির বেগ কত, x, তাহলে মোটর গাড়ির জায়গায় x লিখলাম। এত কি হবে, এত ঘন্টা হবে, এটা ঘন্টা হবে। এটা বেরোলো মোটর গাড়ির সময়, যে 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির যে সময় লাগবে। আমি কিন্তু শর্টে লিখেছি, এখানে তোমরা লিখবে যে 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির সময়। ঠিক একই রকম ভাবে আমরা যদি জিপ গাড়ির জন্য বার করি, জিপ গাড়ির সময়, তাহলে কি হবে, টোটাল রাস্তা সেম যেতে হবে, 200 কিলোমিটারই যেতে হবে। তাহলে উপরে লিখলাম 200। আর বেগ কত বলতো, জিপ গাড়ির বেগ কত, জিপ গাড়ির বেগ হচ্ছে x + 5 এত কিলোমিটার পার ঘন্টা। তাহলে জিপ গাড়ির যে বেগটা x + 5 সেটাকে আমি নিচে লিখলাম x + 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এইটা করে 200 কে আমরা x + 5 দ্বারা ভাগ করে আমরা জিপ গাড়ির সময়টা জেনে যাচ্ছি, আর 200 কে আমরা x দ্বারা ভাগ করে মোটর গাড়ির ওই 200 কিলোমিটার যেতে কত সময় লাগছে জেনে যাচ্ছি। এবার কোয়েশ্চেনে বলেছে, কোয়েশ্চেনে বলা আছে যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে মোটর গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে মোটর গাড়িতে যেতে কত সময় লাগছে, 200/x। মোটর গাড়িতে যেতে কত সময় লাগছে, 200/x। এটা মোটর গাড়িতে যেতে সময় লাগছে। ধরো তুমি তোমার বাড়ি থেকে তোমার স্কুলে যাচ্ছ হেঁটে, তাতে তোমার যা সময় লাগছে, তুমি যদি তোমার বাড়ি থেকে তোমার স্কুলে সাইকেল নিয়ে যাও বা তোমার অটোতে করে যাও তাহলে কি লাগবে, সময় কম লাগবে। তাহলে কি করব, আমি যে সময়টা বেশি সময় তার থেকে কম সময়টাকে বিয়োগ করব, করলে আমি যে সময়ের ডিফারেন্সটা পাবো সেটাই হচ্ছে তোমার সময়ের গ্যাপ। দেখো এখানে কোয়েশ্চেন একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটাই লোকে বুঝতে পারে না যে মোটর গাড়িতে যেতে সময় লাগছে 200/x, ঠিক আছে, আর জিপ গাড়িতে যেতে সময় লাগছে 200/x + 5। তুমি একটা জিনিস ভালো করে দেখো, জিপ গাড়ির গতিবেগটা বেশি, x + 5 মানে x তো থাকবেই, তার সাথে আরো 5 যোগ করা আছে, মানে জিপ গাড়ির গতিবেগটা বেশি আর মোটর গাড়ির গতিবেগটা কম। তাহলে কোনটাতে বেশি সময় লাগবে, বেশি সময় লাগছে হচ্ছে মোটর গাড়িতে। আর যেহেতু জিপ গাড়ির গতিবেগটা 5 বেশি তাই এতে কম সময় লাগছে। তাহলে দুটো সময়ের মধ্যে যদি আমি মাইনাস করতে পারি তাহলে আমি কত বেশি লাগছে বা কত কম লাগছে সেটা আমরা বার করে নিতে পারবো। তাহলে আমাদের বেশি সময় কোনটা লাগছে, বেশি সময় লাগছে মোটর গাড়িতে, যে মোটর গাড়িতে বেশি সময় লাগছে যেটা হচ্ছে 200/x এটার থেকে। তাহলে আমরা কাজ করছি এখানে 200/x এর থেকে আমরা মাইনাস করছি 200/x + 5। 200 হচ্ছে x + 5 কে আমরা মাইনাস করছি, এটা ইকুয়াল টু উত্তর আসবে 2। কেন উত্তর আসলো তোমরা একটুখানি শুনে নাও বা বুঝে নাও ভালো করে। দেখো মোটর গাড়িতে যেতে বেশি সময় লাগবে 200/x, জিপ গাড়িতে যেতে তার থেকে একটু কম সময় লাগবে। তাহলে মোটর গাড়িতে যেহেতু বেশি সময় লাগছে আর জিপ গাড়িতে যেহেতু কম সময় লাগছে, তাই জন্য দুটো বেগের মধ্যে দুটো সময়ের মধ্যে মাইনাস করলে তবেই আমরা মোট কতটা সময় কম বা বেশি লাগছে সেটা আমরা জেনে যাব। আমাদেরকে কোয়েশ্চেনে বলা আছে দুটোর মধ্যে দুটো সময়ের মধ্যে অন্তর হবে হচ্ছে 2 ঘন্টা।
দুটো সময়ের মধ্যে অন্তর বা দুটো সময়ের মধ্যে গ্যাপ থাকবে কত ঘন্টা? 2 ঘন্টার থাকবে, কারণ মোটর গাড়িতে যেতে বেশি সময় লাগে, জিপ গাড়িতে যেতে কম সময় লাগে। তাহলে দুটো সময়ের মধ্যে গ্যাপ কত ঘন্টার থাকবে বলেই দিয়েছে কোশ্চেনে, 2 ঘন্টার। তাই জন্য দুটোর মধ্যে বিয়োগ করে আমরা 2 বসিয়েছি। এবার আমরা কি করব, আমরা এখান থেকে 200 কে কমন নিয়ে নেবো। আমরা 200 কে কমন নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? 1/x মাইনাস হচ্ছে 1/x প্লাস 5। তো এটা ইকুয়াল টু এখানে কত থাকছে? 2 থাকছে। 200 আর 2 কাটলাম, তাহলে এখানে 100 থাকে। এটাকে লসাগু করো, এটাকে লসাগু করলে কত হবে দেখো, এটাকে লসাগু করলে নিচে হবে হচ্ছে x আর এখানে থাকবে হচ্ছে x প্লাস 5। x কে x দ্বারা ভাগ করলাম, x প্লাস 5 বাঁচে, ওটা একের সাথে গুণ হয়ে উপরে চলে আসবে x প্লাস 5। x প্লাস 5 কে x প্লাস 5 দ্বারা ভাগ করলাম, পড়ে থাকলো x, x দিয়ে একে গুণ করলাম, হয়ে যাবে মাইনাস x। এখানে 100 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 100টা এই একের তলায় চলে যাবে, হয়ে যাবে 1/100। তাহলে প্লাস x আর মাইনাস x কেটে যাবে, ঠিক আছে। তাহলে উপরে থাকবে হচ্ছে কেবলমাত্র 5 আর এখানে থাকবে 1/100। এবার জাস্ট ক্রস গুণ করে দেবো। ক্রস গুণ করব মানে এটার সাথে এটার গুণ করব, এটার সাথে এটার গুণ করব। তাহলে x আর x প্লাস 5 এর সাথে গুণ করে দেবো 1 এর, তাহলে এটা হয়ে যাবে কত? x স্কোয়ার প্লাস হয়ে যাবে হচ্ছে 5x। আমি কি করলাম বলো তো, x এর সাথে x কে গুণ করে x স্কোয়ার, x এর সাথে 5 কে গুণ করে 5x, আর এই গোটা রাশিটার সাথে 1 এর গুণ করলে x স্কোয়ার প্লাস 5x থাকবে। একেবারে করেছি, অনেকে বুঝতে পারবে না কিন্তু আমি একেবারে করেছি। x এর সাথে x এর গুণ করে x স্কোয়ার, x এর সাথে 5 এর গুণ করে 5x, এই রাশিটার সাথে 1 এর গুণ করে ডাইরেক্ট এই উত্তরটা আসে, ঠিক আছে, বোঝা গেল। আর 5 এর সাথে 100 এর গুণ করে ডাইরেক্ট উত্তর আসবে কত? 500 উত্তর আসবে। এই 500টাকে এই পাশে টেনে নাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে x স্কোয়ার প্লাস হয়ে যাবে হচ্ছে 5x মাইনাস হয়ে যাবে 500, এটা ইকুয়াল টু হয়ে যাবে কত? 0 হয়ে যাবে। 500টাকে নিজের মতন করে ভাঙবে, ভাঙার পরে তোমরা যেটা উত্তর পাবে সেটা হচ্ছে কত পাবে বলো তো? দুটো জিনিস পাবে, একটা পাবে হচ্ছে 25 আর পাবে হচ্ছে 20। তোমরা নিজেরা ভেঙে দেখে নিও। 25 আর 20-র মধ্যে বিয়োগ করবে, বিয়োগ করলে তোমাদের 5 মিলে যাবে। 25 আর 20-র মধ্যে গুণ করে দেখো, তোমার 500 মিলে যাবে। তো আমি একবারে করে দিচ্ছি এটাকে, x স্কোয়ার প্লাস এখানে লিখছি হচ্ছে 25 মাইনাস হচ্ছে 20 ব্র্যাকেটের বাইরে x মাইনাস হচ্ছে 500 ইকুয়াল টু 0। তোমরা একটুখানি কাজ করে নিও, 25 থেকে 20-র মধ্যে বিয়োগ করো, করে দেখবে 5 মিলে যাবে। 25 আর 20-কে গুণ করো, 500 মিলে যাবে। তাহলে এটাকে সলভ করে দাঁড়াবে x স্কোয়ার প্লাস 25x মাইনাস হচ্ছে 20x মাইনাস হচ্ছে 500, এটা ইকুয়াল টু হচ্ছে 0। এটা ইকুয়াল টু হচ্ছে 0। এবারে এই দুটোর মধ্যে থেকে x কে কমন নাও, এই দুটোর মধ্যে থেকে 20 কে কমন নাও, নিলেই তোমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো এখান থেকে যদি আমরা x কে কমন নিই, এটা থাকবে x প্লাস 25, আর এখান থেকে মাইনাস 20 কে কমন নিলে এখানে পড়ে থাকবে x প্লাস 25, এটা ইকুয়াল টু পড়ে থাকবে হচ্ছে 0। এটা ইকুয়াল টু পড়ে থাকবে কত? 0 পড়ে থাকবে। এবার আমরা এই পাশে এসে সলিউশন করছি। দেখো এখানে x প্লাস 25 আছে, এখানেও x প্লাস 25 আছে, তো আমরা সলভ করে এখানে পাবো x প্লাস 25 পাবো, ঠিক আছে। এখানে একটা x আছে আর এখানে মাইনাস 20 আছে, তাহলে আমরা আর একটা ফ্যাক্টর পাবো x মাইনাস 20, এটা ইকুয়াল টু 0 পাবো। তাহলে আমাদের দুটো উত্তর হতে পারে, একটা হতে পারে x প্লাস 25 এটা ইকুয়াল টু 0, বা এটাকে আমরা বলতে পারি x ইকুয়াল টু মাইনাস 25, আর এখানে মাইনাস 25 কিন্তু এটা, ঠিক আছে, মাইনাস 25। আর একটা বলতে পারি x মাইনাস 20 ইকুয়াল টু 0, আর একটা বলতে পারি x মাইনাস 20 এটা ইকুয়াল টু 0। তো মাইনাস 20টা পাশে গেলে x ইকুয়াল টু হয়ে যাবে 20, তাহলে এটা একটা উত্তর হতে পারে। আর অথবা হতে পারে x ইকুয়াল টু মাইনাস 25, এটা একটা উত্তর হতে পারে। তো পারফেক্ট উত্তর কোনটা? এইটা উত্তর হবে পারফেক্ট, x ইকুয়াল টু 20, কারণ xটা আমাদের গতিবেগ। দেখো আমরা গতিবেগটাকে x ধরেছিলাম, তো এটার উত্তর পজিটিভ থাকে, তো এটার উত্তর নেগেটিভে হচ্ছে। দেখো যদি আমরা 25টা উত্তর নিতাম তাহলে 25টা তো নেগেটিভ অ্যান্সার। গতিবেগ কি কখনো শুনেছো মাইনাসে হয়েছে? হয় না। তাহলে গতিবেগটা এটা মাইনাসে হতে পারে না, তাহলে উত্তর কোনটা পারফেক্ট হবে? 20টা পারফেক্ট হবে। তাহলে মোটর গাড়ির গতিবেগ আমরা ধরেছিলাম হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, সেই অনুযায়ী এক্সটা বেরিয়ে গেল 20, তাহলে লিখে দেবে যে মোটর গাড়ির গতিবেগ হলো 20 কিলোমিটার পার আওয়ার। কোয়েশ্চেনে মোটর গাড়ির গতিবেগ জানতে চেয়েছে, হ্যাঁ, তো মোটর গাড়ির গতিবেগ বেরিয়ে গেছে 20 কিলোমিটার পার আওয়ার, তো এটা হয়ে গেল উত্তর। তো 5 নম্বরের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেখানে বলছে অমিতাদের জমির ক্ষেত্রফল বলে দিয়েছে 2000 বর্গমিটার। তাহলে আমি সেটা লিখেছি যে আয়তকার জমিটার যে ক্ষেত্রফল, অমিতাদের আয়তকার যে জমিটা সেটার ক্ষেত্রফল কত? 2000 বর্গমিটার বলা আছে, আমি লিখেছি, ঠিক আছে। আচ্ছা, আমাকে দেখো আমি এখানে ধরে নিয়েছি যে ধরি আয়তকার জমির দৈর্ঘ্যটা হচ্ছে x মিটার, কারণ জমিটার দৈর্ঘ্য যদি আমি না জানি আর জমিটার প্রস্থ যদি আমরা না জানি, তাহলে আমরা নিশ্চয়ই জমিটার ক্ষেত্রফল বলো বা পরিসীমা বলো বা সেটার যে আমাকে কোয়েশ্চেনে যে জমিটার দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে বলেছে সেটা আমরা বার করতে পারবো না। তাহলে আমরা কি করেছি? ধরে নিয়েছি যে ধরি জমিটার দৈর্ঘ্য হচ্ছে x মিটার। এবার আমাদেরকে কি বার করতে হবে? জমিটার প্রস্থ আমাদেরকে আরামসে বেরিয়ে যাবে। আমরা যারা একটুখানি অঙ্ক ছোটবেলা থেকে শিখেছি তারা জানি যে ক্ষেত্রফল মানে হয় দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থর গুণ, ঠিক আছে। তো আমাদেরকে যদি ক্ষেত্রফল মানে দেওয়া থাকে আর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে আর যদি বলে প্রস্থ বার করো, তাহলে আমরা কি করবো? এই দৈর্ঘ্যটাকেই ক্ষেত্রফলের তলায় পাঠাবো।
মানে এটা হয়ে যাবে কত, ক্ষেত্রফল বাই হয়ে যাবে হচ্ছে দৈর্ঘ্য, যেটা করলে আমাদের এই প্রস্থটা থাকবে। কি বললাম, বোঝা গেল? আমাকে বার করতে বলেছে প্রস্থ যদি বার করতে বলে তাহলে আমি কি করবো, দৈর্ঘ্যটাকে ক্ষেত্রফলের তলায় পাঠাবো, তাহলে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য হয়ে যাবে, যেটা ইকুয়াল টু প্রস্থ পড়ে থাকবে। বোঝা গেল কি জিনিসটা বললাম? তাহলে আমাদেরকে এখানে ক্ষেত্রফল কত বলা আছে, 2000 বর্গমিটার। দৈর্ঘ্য কত বলা, মানে ধরে নিয়েছি আমরা ধরে নিয়েছি এটা যে দৈর্ঘ্যটা হচ্ছে এক্স মিটার। তাহলে প্রস্থ বার করবো কি করে, প্রস্থ বার করবার সূত্র তখন ক্ষেত্রফল বাই কি আমাদের হয়ে যাবে, ক্ষেত্রফল বাই হয়ে যাবে হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য হলে প্রস্থটা বেরোবে, সেটা কত বেরোবে, তাহলে ক্ষেত্রফল বাই হচ্ছে দৈর্ঘ্য বেরোবে। তো দেখো ক্ষেত্রফল কত দেওয়া আছে 2000, তাহলে উপরে লিখলাম আমি 2000। দৈর্ঘ্য কত আমি ধরে নিয়েছি, দৈর্ঘ্য ধরে নিয়েছি এক্স, তাহলে বাই দিয়ে লিখবো এক্স, এত মিটার হবে হচ্ছে আমাদের কি, এত মিটার হবে হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে প্রস্থ বেরোলো হচ্ছে 2000 বাই এক্স মিটার। দৈর্ঘ্য বেরোলো কত, দৈর্ঘ্য বেরোলো হচ্ছে এক্স মিটার। আমাদেরকে দেখো কোয়েশ্চেনে আরেকটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে আয়তকার জমির পরিসীমাটা বলে দিয়েছে। পরিসীমা কত বলে দেওয়া আছে, পরিসীমা বলে দেওয়া আছে 180 মিটার বলে দেওয়া আছে মনে হয়, দেখো তো 180 মিটার বলে দেওয়া আছে, হ্যাঁ 180 মিটার বলে দেওয়া আছে। পরিসীমার সূত্র কি, আয়তকার জমির পরিসীমার সূত্র আমরা সবাই জানি, যেটা হচ্ছে 2 ব্র্যাকেটের ভেতরে হচ্ছে দৈর্ঘ্য প্লাস হচ্ছে তোমার কি প্রস্থ, ঠিক আছে, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে তোমার কিসের সূত্র, এটা হচ্ছে তোমার পরিসীমার সূত্র। তো এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু লিখলাম 180। এবার 2 আর 180 কে কেটে দিলাম, তাহলে এখানে থাকলো হচ্ছে 90। তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গাতে দৈর্ঘ্যের ভ্যালুটা বসাবো, যেটা x, এখানে বসালাম, ঠিক আছে, এখানে x বসালাম, প্লাস চিহ্ন দিয়ে প্রস্থ দেখো কত 2000 বাই x, তাহলে এখানে বসাচ্ছি 2000 বাই হচ্ছে x ইকুয়াল টু কত, ইকুয়াল টু 90 আছে, তো 90 লিখলাম। এবার এটাকে মিডল টার্ম করছি, মানে মিডল টার্ম করবো, তবে তার আগে একটু লসাগু করে নিই। তাহলে এখানে x হয়ে যাবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 কে x দ্বারা ভাগ করলাম, x পড়ে থাকে, সেই x কে x দ্বারা গুণ করলাম, উপরে হয়ে যাবে x স্কয়ার, প্লাস চিহ্ন দিয়ে x কে x দ্বারা ভাগ করলাম, 1 পড়ে থাকে, 1 কে 2000 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 2000 পড়ে থাকবে, ইকুয়াল টু কত হবে 90 হবে। x এর সাথে 90 এর গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার প্লাস হয়ে যাবে হচ্ছে 2000, ঠিক আছে, ইকুয়াল টু হবে 90x হবে। দেখো x আছে নিচে, এটার সাথে 90 এর গুণ হবে, তাহলে হয়ে গেল 90x। তাহলে সবকিছুকে এক সাইডে টেনে নিচ্ছি, এক সাইডে টেনে নিলে কি হবে দেখো, একটুখানি মন দিয়ে শুনবে, এই সাইডে টেনে নিচ্ছি, তাহলে x স্কয়ারের জায়গায় x স্কয়ার থাকলো, প্লাস 90x টা পাশে টেনে নেবো, মাইনাস 90x হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে x স্কয়ার মাইনাস 90x, আর পড়ে থাকছে হচ্ছে প্লাস 2000, তাহলে এখানে লিখলাম প্লাস 2000, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হবে 0, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হবে হচ্ছে 0। একটু আলোর জন্য হয়তো প্রবলেম হবে, ঠিক আছে, এই জায়গাটা একটুখানি দেখে নিও, x স্কয়ার মাইনাস 90x প্লাস 2000 আছে, আমি বলে দিলাম কিন্তু, ঠিক আছে, ঠিক করে নিও যদি যাদের অসুবিধা হচ্ছে। এবার এটাকে জাস্ট মিডল টার্ম করো, এটাকে মিডল টার্ম করবার জন্য এখানে 2000 আছে, আর এখানে x স্কয়ারের আগে সব মানে 1 আছে, তাহলে 1 আর 2000 এর গুণ করা মানে উত্তর 2000 আসবে। সেই 2000 টাকে এমন ভাবে ভাঙো যেন এই মানে 90টা মিলে যায়। তাহলে সেটাকে কিভাবে ভাঙা যেতে পারে, দেখো আমরা এটাকে এরকম ভাবে ভাঙতে পারি যে x স্কয়ার মাইনাস 40 প্লাস হচ্ছে 50 ব্র্যাকেটের মধ্যে বাইরে x প্লাস হচ্ছে 2000, এটা ইকুয়াল টু 0 হতে পারে। দেখো এটা করলে কি লাভটা হবে, দেখো আমরা যদি 40 আর 50 কে যুক্ত করি, করলে আমরা 90 পাবো, 40 আর 50 কে যদি আমরা গুণ করি তাহলে আমরা উত্তর 2000 পাবো। তার মানে আমরা যে 90x টাকে ভেঙেছি 40 50-এ, এটা কিন্তু ঠিকঠাক ভাঙা আছে, যুক্ত করলে এটা মিলবে, গুণ করলে এই 2000 মিলে যাবে, ঠিক আছে, তাহলে ঠিক আছে ভাঙা। এবার এটাকে জাস্ট ভেঙে সলভ করো, x স্কয়ারের জায়গায় x স্কয়ার থাকে, মাইনাস 40x হবে, ঠিক আছে, কারণ বুঝতে পেরেছো 40 এর সাথে x এর গুণ মানে 40x, বাইরে মাইনাস আছে তাই মাইনাস 40x, এখানে প্লাস বাইরে মাইনাস, তাহলে অল টোটাল মাইনাস, আর 50 এর সাথে x এর গুণ মানে এটা হয়ে যাবে 50x, প্লাস কত আছে, প্লাস আছে 2000, তাহলে 2000 লিখলাম, ইকুয়াল টু 0 আছে, 0 লিখলাম। এই দুটোর মধ্যে থেকে x কমন যায়, তাহলে x কমন নিয়ে নিলাম, পুরো থাকলো x মাইনাস 40। এই দুটোর মধ্যে থেকে মাইনাস 50 কমন যায়, কমন নিয়ে নিলাম, পুরো থাকলো x মাইনাস 40, এটা ইকুয়াল টু 0। যাদের অসুবিধা হবে তাদেরকে আমি একটা কথা বলবো, তুমি x টাকে আরেকবার x এর সাথে গুণ করে দাও, x স্কয়ার চলে আসবে, x কে 40 এর সাথে গুণ করে দাও, মাইনাস 40x চলে আসবে। আবার মাইনাস 50 এর সাথে x কে গুণ করে দাও, 50x চলে আসবে, 50 এর সাথে 40 কে গুণ করে দাও, 2000 চলে আসবে। তার মানে কমন নামা আমাদের ঠিক আছে, তার মানে আমরা দুটো ফ্যাক্টর পাচ্ছি, একটা x মাইনাস 40, ঠিক আছে, তাহলে লিখলাম x মাইনাস 40 একটা, আর একটা পাচ্ছি হচ্ছে x মাইনাস 50 পাচ্ছি, x মাইনাস 50 পাচ্ছি, এটা ইকুয়াল টু 0 পাচ্ছি। তার মানে আমাদের দুটো রাশি হতে পারে, একটা হতে পারে x মাইনাস 40 ইকুয়াল টু 0, অথবা হতে পারে x মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 40 টা পাশে গেলে এটা হয়ে যাবে x ইকুয়াল টু 40, মাইনাস 50 টা পাশে চলে গেলে হয়ে যাবে x ইকুয়াল টু 50। তাহলে দেখো দৈর্ঘ্য যদি হয় 40, কারণ আমরা x টাকে কি ধরেছি, x টাকে আমরা দৈর্ঘ্য ধরেছি, তাহলে প্রস্থ কত হবে, তাহলে দেখো প্রস্থ কত হবে, প্রস্থ হবে হচ্ছে তোমাদের 2000 বাই x, তাহলে 2000 বাই হচ্ছে x। এবার এই 2000 কে যদি আমরা x দ্বারা ভাগ করি,
এক্স দ্বারা ভাগ করি, এক্স হচ্ছে 40, 40 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 50। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য যখন 40 হচ্ছে, প্রস্থ তখন কত হচ্ছে? 50 হচ্ছে। এত মিটার, এগুলোর পাশে কিন্তু মিটার হবে, এটার পাশে মিটার হবে, এটার পাশে মিটার হবে, ঠিক করে নিও। আচ্ছা, আর এখানে দেখো দৈর্ঘ্য যখন 50 হচ্ছে, দৈর্ঘ্য যখন 50 মিটার হচ্ছে, তখন প্রস্থ কত হচ্ছে? প্রস্থ হচ্ছে 2000 বাই এক্স। তাহলে তখন প্রস্থ হবে হচ্ছে 2000 বাই হচ্ছে এক্স থাকবে। তো এই এক্স এর জায়গাতে কত বসাবো? এক্স এর জায়গাতে 50 বসাবো, তাহলে 2000 বাই 50 মানে উত্তর আসবে 40 মিটার। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে যখন দৈর্ঘ্য 50 হবে, প্রস্থ হবে 40 মিটার, যখন দৈর্ঘ্য 40 হবে, প্রস্থ হবে হচ্ছে 50 মিটার। এই হচ্ছে ব্যাপার, মানে দৈর্ঘ্য 50 হলে প্রস্থ 40, আর দৈর্ঘ্য 40 হলে প্রস্থ হচ্ছে 50। কিন্তু এখানে একটা ভুল আছে। ভুলটা কি? মন দিয়ে শুনবে। প্রস্থ কখনো বেশি হয় কি? প্রস্থ কখনো বেশি হয় না। তার মানে এইখানে যেটা আমাদের উত্তর, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমাদের ভুল উত্তর, এটা উত্তর হতে পারে না। তার মানে সঠিক মানে এক্স এর ভ্যালু কোনটা? এক্স এর ভ্যালু 50টা হচ্ছে সঠিক। এইটা আমাদের কিন্তু ভুল। কারণটা কি? কারণ এখানে প্রস্থ দেখো, প্রস্থ বেরোচ্ছে 50, দৈর্ঘ্য বেরোচ্ছে 40, প্রস্থ বেশি হয়ে যাচ্ছে দৈর্ঘ্যের থেকে। এটা কি কোনোদিন হয়? প্রস্থ কখনো বেশি হয় না, সবসময় দৈর্ঘ্যটা বড় হয়। তাই জন্য এক্স এর যে দুটো মান আমরা পাবো, একটা পাবো এক্স এর মান 40 আর একটা পাবো এক্স এর মান 50, তার মধ্যে কোন মানটা গ্রাহ্য হবে? আমাদের এক্স ইকুয়াল টু 50 মানটা গ্রাহ্য হবে, এই মানটা গ্রাহ্য হবে না। এটা যে করে আসবে সে কিন্তু ভুল করে আসবে। উত্তর এখানে দুটোরই পজিটিভ বেরিয়েছে, মানে এটা না যে দুটোই উত্তর হবে তোমার, না 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 না, তাহলে তো ভুল হয়ে যাবে। কারণ তাহলে তো এখানে প্রস্থ তো বড় হয়ে যাচ্ছে, প্রস্থ 50 মিটার আর দৈর্ঘ্য 40 মিটার, এবং কোনোদিন কোনো অঙ্ক তো হয়েছে? আয়তক্ষেত্রে কোনো ক্ষেত্রে হয় না। তাহলে এইটা কিন্তু তোমাদের উত্তর হবে না। তাহলে তোমাকে লিখতে হবে, যেহেতু প্রস্থ 50 মিটার এবং দৈর্ঘ্য 40 মিটার, অর্থাৎ প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে বড়, যা কখনো হতে পারে না, তাই জন্য এক্স ইকুয়াল টু 40 সংখ্যাটি, 40 মিটার সংখ্যাটি গ্রাহ্য নয়। অর্থাৎ গ্রাহ্য হলো এক্স ইকুয়াল টু 50 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য হলো আমাদের 50 মিটার এবং প্রস্থ হলো আমাদের 40 মিটার। এইটা লিখতে হবে। এই যা যা বললাম কথাটা ভিডিওটা পজ করে শুনে শুনে লিখে নাও, ঠিক আছে? তাহলে উত্তর কোনটা হবে? দৈর্ঘ্য হবে 50 আর প্রস্থ হবে হচ্ছে 40। এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। মানে আমাদের কাছে এককের ঘরের অঙ্ক আমরা যেটা ধরে নেবো, দশকের ঘরের অঙ্ক কি হবে? তার থেকে 3 কম হবে। তাহলে আমরা একটা কাজ করছি, এককের ঘরের অঙ্কটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স। আমরা কি করেছি? এককের ঘরের অঙ্কটাকে এক্স ধরে নিয়েছি। দশকের ঘরের যে অঙ্কটা হবে সেটা এককের অঙ্কের থেকে 3 কম হবে। তাহলে এটা হবে এক্স মাইনাস 3 হবে। সিম্পল হিসাব। এটুকু বুঝতে পারলে কিনা দেখো, দশকের ঘরের অঙ্কটা কি হবে? এককের ঘরের অঙ্ক থেকে 3 কম হবে, তাই করেছি। দশকের ঘরের অঙ্ক তাহলে হবে এক্স মাইনাস 3। এটুকু বোঝা গেল। এবার বলছে যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফলকে বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, সব আমরা বার করব। তবে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক যদি আমাদের জানা থাকে, তাহলে সেটা থেকে সংখ্যা কি করে তৈরি হতে পারে সেটা একটুখানি দেখা যাক। আগে দেখে নাও ভালো করে। মনে করো আমার কাছে দুটো সংখ্যা জানা, একটা এককের ঘরের অঙ্ক আর একটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 35, 35 লিখলাম। 35 যদি আমি লিখি, আমাদের যে 5টা সেটা এককের ঘরে থাকে, আর যেটা 3 সেটা হচ্ছে দশকের ঘরে থাকে। এবারে এই দুটো সংখ্যাকে দিয়ে আমি 35টা কি করে গঠন হয়েছে জানো? দেখো, একক মানে বোঝায় হচ্ছে 1কে বোঝায়, একক মানে বোঝায় 1কে, আর দশক মানে কিন্তু বোঝায় হচ্ছে 10কে। আমরা 3-এর সাথে 10কে গুণ করেছি, আর 1-এর সাথে মানে 1 দিয়ে 5কে গুণ করেছি, 1 into 5 করেছি, করে এদের মধ্যে প্লাস করেছি, তবে আমরা উত্তর 35 পেয়েছি। যাদের বুঝতে পারলেন আমি একবার বলে দিই, এককের ঘরের অঙ্ক এককের ঘরেতে যে বসে থাকবে তার সাথে গুণ করতে হয় 1 দিয়ে, দশকের ঘরে যে বসে থাকবে তার সাথে গুণ করতে হয় 10 দিয়ে, করে ওদের মধ্যে প্লাস করতে হয়। এককের ঘরে কত বসে আছে? 5, তাহলে 5-এর সাথে গুণ করব হচ্ছে 1-এর। দশকের ঘরে কত বসে আছে? 3, তাহলে 3-এর সাথে গুণ করব হচ্ছে 10-এর। করে এই দুটোকে আমরা কি করব? প্লাস করব। করলেই আমাদের উত্তর 35 বেরিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আমি আর একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। মনে করো তোমাদেরকে আমি একটা অঙ্ক বললাম হচ্ছে 65 বললাম। কি করতে হবে? এককের ঘরে কত বসে আছে? এটা এককের ঘর, এটা দশকের ঘর। এককের ঘরে 5 বসে আছে, তাহলে 5-এর সাথে আমাদেরকে গুণ করতে হবে 1, কারণ এককের ঘরে 5 বসে আছে, তাই 5-এর সাথে 1 গুণ করব। দশকের ঘরে কত বসে আছে? 6, তাহলে 6-এর সাথে আমরা গুণ করব কত? 10 গুণ করব, করে এই দুটোকে প্লাস করব। করলে আমাদের যে উত্তরটা আসবে 65, এটা হয়ে যাবে আমাদের কি? গোটা সংখ্যাটা। তাহলে আমাদের গোটা সংখ্যাটা পাওয়ার জন্য যেটা এককের ঘরে বসে থাকবে তার সাথে আমরা 1-এর গুণ করি, আর যেটা দশকের ঘরে বসে থাকে তার সাথে আমরা 10-এর গুণ করি। এই দুটোকে গুণ করে যোগ করে দিলে আমরা যে জিনিসটা পাই সেটাই হয় হচ্ছে আমাদের গোটা সংখ্যাটা হয়।
বোঝা গেল কি বললাম? তার মানে আমাদের এখানে যেরকম এককের ঘরের অঙ্কতে x বসে আছে আর দশকের ঘরের অঙ্কতে x-3 বসে আছে, তাহলে আমাদেরকে অতএব সংখ্যাটা পাওয়ার জন্য সংখ্যাটি কি হবে? সংখ্যাটা পাওয়ার জন্য যেটা এককের ঘরে বসে আছে x, তার সাথে আমরা গুণ করব কত? 1 এর। আর দশকের ঘরের অঙ্কতে কত বসে আছে? x-3, এর সাথে আমরা কত গুণ করব? এর সাথে আমরা গুণ করব 10 এর। করে এই দুটো নাম্বার কি করব? প্লাস করে দেবো, অ্যাড করে দেবো, দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের গোটা সংখ্যাটা হবে। তাই তো হয়েছে? তুমি দেখো আগেরটার ক্ষেত্রে তাই করেছি, এককের ঘরে যে বসে থাকবে তার সাথে 1 এর গুণ করেছি, দশকের ঘরে যে বসে থাকবে তার সাথে 10 এর গুণ করেছি, করে দুটোকে অ্যাড করে দিয়েছি, তাহলে আমরা গোটা সংখ্যাটা পেয়েছি। এককের ঘরে যে বসে আছে তার সাথে 1 গুণ করেছি, এই যে 5 আছে তাহলে 1 গুণ করেছি, দশকের ঘরে 3 আছে তার সাথে 10 গুণ করেছি, করে দুটোকে অ্যাড করে দিয়েছি, সংখ্যাটা পেয়েছি। তাহলে সেম টু সেম কাজ আমরা এখানে করব। এটা করার পর আমাদের কত হচ্ছে একটুখানি মন দিয়ে শুনবে। দেখো এই জায়গাটা করলে আমাদের হবে x এর সাথে 1 এর গুণ মানে x হবে, 10 এর সাথে x এর গুণ মানে এটা হয়ে যাবে 10x, ঠিক আছে, 10 এর সাথে 3 এর গুণ মানে হয়ে যাবে হচ্ছে -30। তাহলে 10x আর x যুক্ত হয়ে গেল 11x, মাইনাস কত আছে? -30 আছে, তাহলে 30 থাকলো। তাহলে 11x - 30 হচ্ছে গোটা সংখ্যাটা হচ্ছে 11x - 30। এবার কোয়েশ্চেনে বলছে যে যদি সংখ্যাটির থেকে উহার অঙ্ক দুটির গুণফলকে বিয়োগ করা হয়, তাহলে সংখ্যাটা কোনটা? এইটা হচ্ছে সংখ্যাটা। এই সংখ্যাটা থেকে অঙ্ক দুটোর গুণফল, এটা একটা অঙ্ক, এককের ঘরেরটা একটা অঙ্ক, আর এই যে দশকের ঘরে যেটা আছে x-3 এটা একটা অঙ্ক, এই দুটো অঙ্কের গুণফলটা যদি বিয়োগ করি, তাহলে ধরো এটা হচ্ছে সংখ্যাটা যেটা হচ্ছে 11x মাইনাস হচ্ছে 30, এইটা থেকে এই অঙ্ক দুটোর যদি গুণফলটাকে বিয়োগ করি আমরা, মানে মাইনাস করি কোনটা? x ইন্টু হচ্ছে x-3, এটাকে যদি আমরা গুণ করব, মানে গুণফলটাকে যদি বিয়োগ করি, কি বলছি ভালো করে বোঝো। বলছে যে সংখ্যাটা থেকে, সংখ্যাটা তো এইটা 11x - 30টা তো হচ্ছে সংখ্যাটা, এটা থেকে আমরা বিয়োগ করব কোনটা? অঙ্ক দুটোর গুণফলকে, অঙ্ক দুটোর গুণফলকে মানে x আর x-3 কে আমরা বিয়োগ করব, অঙ্ক দুটোর গুণফলকে আমরা বিয়োগ করব, করলে আমাদের উত্তর আসবে 15। তাহলে এইটা হচ্ছে টোটাল ইকুয়েশন হবে, এটাই হয়ে যাবে তোমাদের হচ্ছে প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে যেটা বলা আছে সেটা আমরা লিখলাম। দেখো বুঝতে পারলে কিনা? সংখ্যাটা থেকে এটা হচ্ছে সংখ্যা, এই সংখ্যাটা থেকে আমাদেরকে কি করতে বলেছে? অঙ্ক দুটোর গুণফল, এইটা একটা অঙ্ক আর এইটা একটা অঙ্ক, এই দুটো অঙ্কের গুণফলটাকে আমরা এই সংখ্যাটা থেকে এই অঙ্ক দুটোর গুণফলকে আমরা কি করব? মাইনাস করব, করলে আমাদের যে উত্তরটা আসবে সেটা নাকি 15 আসবে। ওটা ওরা বলেছে, তো আমরা এই অনুযায়ী করলাম। এবার ভাঙছি, ভেঙে দেখো সলভ করছি। 11x - 30 আছে, তাহলে এটা লিখলাম 11x - 30, মাইনাস x এর সাথে x এর গুণ মানে এটা হয়ে যাবে -x², মাইনাস x এর সাথে -3 এর গুণ তার মানে এটা হয়ে যাবে +3x, এটা ইকুয়াল 15টা পাশে টেনে নিচ্ছি, তাহলে হয়ে গেল -15, এটা ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে দেখো এখানে হচ্ছে -x², তাহলে আমরা সেটাকে আগে লিখছি -x²। তারপরে দেখো এখানে রয়েছে 11x আর এখানে রয়েছে 3x, দুটোকে যুক্ত করলে এটা হয়ে যাবে +14x। তারপরে দেখো এখানে আছে -30 আর -15 মানে হয়ে গেল -45, এটা ইকুয়াল টু কত হলো? 0 হলো। আমি সবকটা থেকে মাইনাসকে কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন চলে গেলে এখানে হয়ে যাবে x² - 14x প্লাস হয়ে যাবে 45, এটা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 0। ঠিক আছে, দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা? আমি এই গোটা রাশিটার মধ্যে থেকে মাইনাসকে কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলাম, তাহলে এটা x² হয়ে গেল, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এরকম ভাবে সাইনগুলো বদলে যাবে। এবার এই মাইনাসটা দিয়ে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস আর থাকবে না, তার মানে এটা পড়ে থাকবে x² - 14x প্লাস হচ্ছে 45, এটা ইকুয়াল টু হচ্ছে 0, এটা হচ্ছে 0। তাহলে এবার এই রাশিটাকে যদি আমরা এখানে সমাধান করি, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে একটুখানি ভালো করে দেখো। এই জায়গাটা দেখো কত হচ্ছে। দেখো আমরা 45টাকে কিভাবে ভাঙছি, দেখো এই জায়গাটা বুঝবে যে এখানে 45 আছে আর x², এখানে আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 45 এর সাথে 1 কে গুণ করলে টোটাল উত্তর 45 হয়। তো 45কে আমি 9 আর 5 এর গুণে ভাঙতে পারি, তার মানে আমাদের এটা হবে x² মাইনাস ব্র্যাকেটের মধ্যে থাকবে 9 + 5 ব্র্যাকেটের বাইরে x প্লাস থাকবে 45, এটা ইকুয়াল টু 0 থাকবে। কেন? তুমি 9 আর 5 কে যোগ করে দেখো 14 মিলে যাবে, 9 আর 5 কে তুমি গুণ করে দেখো 45 মিলে যাবে। অসুবিধা হলে সাইডে উৎপাদকে বিশ্লেষণ করে 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 দেখে নেবে, প্রথমে যেভাবে অঙ্কগুলো করছিলাম। তাহলে এটাকে যদি ভাঙি, তাহলে এটা দাঁড়াচ্ছে x² -9 এর সাথে -9 এর সাথে x এর গুণ হবে, হয়ে যাবে হচ্ছে -9x, প্লাস 5 আছে মাইনাসের গুণ হবে মানে -5 আর x এর গুণ, তাহলে টোটাল হয়ে গেল -5x প্লাস হয়ে গেল 45, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x কমন নিচ্ছি, x কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকে x - 9, এখান থেকে -5 কে কমন নিচ্ছি, কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকে x - 9 ইকুয়াল টু 0। তুমি -5 এর সাথে x এর গুণ করো -5x, -5 এর সাথে -9 কে গুণ করো 45, 5 আর 9 45 হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। বোঝা গেল কি বললাম? তাহলে দুটো রাশি পাচ্ছি, একটা হচ্ছে x - 9 আর এটা পাচ্ছি কত? x - 5, এটা ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তার মানে আমাদের দুটো সংখ্যা হতে পারে,
একটা হতে পারে দুটো এক্স এর ভ্যালু হতে পারে, একটা হতে পারে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 মানে এক্স ইজ ইকুয়াল টু 9 হতে পারে, আর একটা এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 মানে এক্স ইজ ইকুয়াল টু 5 হতে পারে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5 একটা, এক্স ইজ ইকুয়াল টু 9 একটা, এই দুটো উত্তর হতে পারে। তাহলে এক্স যদি 9 হয় আমাকে কি বলছে, এককের ঘরের অঙ্কটা লিখতে বলছে। তাহলে এককের ঘরের অঙ্ক যদি বলে তাহলে একটা উত্তর 9 হবে আর একটা উত্তর 5 হবে, বেরিয়ে গেল। তোমাকে এককের ঘরের অঙ্ক দুটো হতে পারে, এক্স এর মান দুটো হতে পারে, একটা 9 একটা 5, দুটোই উত্তর হতে পারে, অসুবিধা কিছু নেই। এবার যদি আমাকে বলতো যে সংখ্যাটা কত হবে, সংখ্যা বললে তাহলে এক্স এর জায়গাতে এখানে 9 বসিয়ে দিতে, দিয়ে তাহলে 11 × 9 মানে 99, 99 থেকে 30 বাদ করলে যেটা হয় সেটা একটা সংখ্যা হতো। যদি সংখ্যা বার করতে বলতো তাহলে আমরা আরেকটাও করতে পারতাম, এক্স এর মান 5টা এনে এই এক্স এর জায়গাতে বসিয়ে দিতাম, 5 × 11 = 55, 55 থেকে 30 এর বিয়োগ মানে 25, আর একটা সংখ্যা হতো। তাহলে দুটো সংখ্যা হতে পারতো, 9 একবার বসাতাম এখানে, 5 একবার বসাতাম এখানে, বসিয়ে বিয়োগ করলে আমরা দু রকম সংখ্যা পেতাম, তাহলে ওটাও আমাদের উত্তর হতেই পারতো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 কিন্তু কমপ্লিট হলো। আমাদেরকে কোয়েশ্চেনে শুধুমাত্র এককের ঘরের অঙ্কটা খুঁজতে বলেছে, তো এককের ঘরের দুটো অঙ্ক হতে পারে, একটা 9 হতে পারে অথবা একটা এককের ঘরের অঙ্ক 5 হতে পারে। তো আমরা এই দুটো অঙ্ক আমরা খুঁজে দিয়েছি। যদি আমাদেরকে অন্য কিছু খুঁজতে বলতো তাহলে আমরা সেটা অন্য খুঁজতাম। যদি আমাদেরকে বলতো দশকের ঘরের অঙ্ক বলো, তাহলে এক্স এর মানটা 9 বসাতাম, তাহলে একটা দশকের ঘরের অঙ্ক 6 পেতাম, অথবা দশকের ঘরের অঙ্ক আরেকটা হতে পারে, এইখানে 5 বসালে দশকের ঘরের অঙ্ক 2 হতে পারে। তাহলে দু রকম দশকের ঘরের অঙ্ক হতে পারে। তাহলে এই হচ্ছে গোটা অঙ্কটা, যেটা হচ্ছে 6 এর দাগের অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। চলে আসা যাক 7 এর দাগের অঙ্কটাতে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে আমাদের স্কুলের চৌবাচ্চাটি দুটি নল আছে, আমাদের স্কুলের চৌবাচ্চার দুটো নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, যদি দুটো নল আলাদাভাবে খোলা থাকে, তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপেক্ষা অপর নলটি 5 মিনিট বেশি সময় নেয়। তার মানে একটা কথা বোঝার চেষ্টা করো যে চৌবাচ্চাটার কত অংশ আমাদেরকে বলে দেওয়া নিয়ে আমরা ধরে নিচ্ছি যে চৌবাচ্চাটা হচ্ছে 1 অংশ। এবার প্রথম যে নলটা, সেই নলটা দিয়ে যত মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দিয়ে পূর্ণ করলে তার থেকে 5 মিনিট বেশি সময় লাগে। তো আমি ধরে নিয়েছি যে প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি এক্স মিনিটে পূর্ণ হয়, এক্স মিনিটে পুরো চৌবাচ্চা ভরে যায়। একটা কথা মনে রাখবে, এই ধরনের অঙ্ক তারাই করতে পারবে যারা 1 মিনিটের হিসাবটাকে বার করতে পারবে। 1 মিনিটে কতটা পূর্ণ হয় সেটা যখন বার করতে পারবে, অঙ্ক তোমাদের খাতাম হয়ে যাবে। ঠিক আছে, আর কিচ্ছু নেই। তাহলে তুমি কি করলে, তুমি ধরলে যে এক্স মিনিটে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হয়। তাহলে এক্স মিনিটে তোমার কি হচ্ছে, এক্স মিনিটে 1 অংশ পূর্ণ হচ্ছে, পুরো চৌবাচ্চাটা কত অংশ, পুরো চৌবাচ্চাটা 1 অংশের। তাহলে এক্স মিনিটে কত অংশ পূর্ণ হচ্ছে, 1 অংশ পূর্ণ হচ্ছে। তাহলে তুমি একটা কথা বলো, এক্স মিনিটে যদি 1 অংশ পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ হবে, 1 এর সাথে 1 এর গুণ আর এক্সট্রা তলায় ভাগ। তাহলে 1 × 1 বাই হচ্ছে এক্স, মানে হচ্ছে 1/x অংশ পূর্ণ হয়। বোঝা গেল কি বললাম, এত অংশ পূর্ণ হয়, 1/x অংশ পূর্ণ হয়। আচ্ছা, এবার দ্বিতীয় নল দিয়ে ভাবো। দ্বিতীয় নল দিয়ে কি বলেছে, দ্বিতীয় নল দিয়ে তোমার হচ্ছে 5 মিনিট বেশি সময় লাগে পূর্ণ হতে। তাহলে x + 5 মিনিটে পূর্ণ হবে দ্বিতীয় নল দিয়ে, x + 5 মিনিটে। ঠিক আছে, এত মিনিটে পূর্ণ হবে দ্বিতীয় নল দিয়ে, x + 5 মিনিটে পূর্ণ হবে। তাহলে তুমি একটা কথা বোঝো যে x + 5 মিনিটে, এত মিনিটে কত অংশ পূর্ণ হয়, 1 অংশ পূর্ণ হয়, 1 অংশ পূর্ণ হয়। ঠিক এইটার মতন করে লিখবে যে দ্বিতীয় নল দিয়ে x + 5 মিনিটে 1 অংশ পূর্ণ হয়, এভাবে লিখবে। আমি শর্টে লিখছি, x + 5 মিনিটে পূর্ণ হয় কত অংশ, 1 অংশ। তাহলে 1 মিনিটে কত অংশ পূর্ণ হয় বলো, 1 এর সাথে 1 এর গুণ, x + 5টা নিচে ভাগ, ক্রস গুণ হয় সবসময় জানবে, এরকম ভাবে ক্রস গুণ হয়। তাহলে এটা কি হবে, 1 এর সাথে 1 এর গুণ হবে, মানে 1 × 1 আর x + 5টা তলায় ভাগ, অর্থাৎ x + 5, অর্থাৎ টোটাল উত্তর আসবে 1/x + 5 অংশ। এত অংশ পূর্ণ হয়, এত অংশ পূর্ণ হয়। বোঝা গেল কি বললাম। আর কোয়েশ্চেনে আরেকটা কথা বলে দিয়েছে, কোয়েশ্চেনে আরেকটা কথা কি বলে দিয়েছে দেখো, কোয়েশ্চেনে বলে দিয়েছে যে দুটি চৌবাচ্চা দিয়ে 11.1 মিনিটে 11.1 মিনিটে টোটাল চৌবাচ্চাটা পূর্ণ হয়। ঠিক আছে, মানে 11.1 মিনিটে টোটাল চৌবাচ্চাটার কি ভরে যায় আর কি। ঠিক আছে, 11.1 মিনিটে। তার মানে একটা কথা বোঝো ভালো করে, 11.1 মিনিট মানে কত, 100/9 মিনিট। দেখো তাহলে আমরা কথাটাকে এরকম ভাবে বলতে পারি, 11.1 মানে কত, 9 11 99, 99 সাথে 1 এর যোগ মানে 100/9। তাহলে 100/9 মিনিটে, 100/9 মিনিটে কত অংশ পূর্ণ হয় বলে দেওয়া আছে, 1 অংশ পূর্ণ হয়। কোয়েশ্চেনে তোমাকে 1 মিনিটে কত সেটা বার করতে বলছি, বারবার আমি বলছি 1 মিনিট হিসাবটা বার করো। তাহলে 1 মিনিটে কি করে বার করবো, 1 এর সাথে 1 এর গুণ, 100/9টা নিচে ভাগ। তাহলে এই একটার সাথে এই একটার গুণ হবে, 1 × 1 হবে, 100/9টা তলায় গিয়ে ভাগ হবে, তাহলে 100/9 হয়ে যাবে। উল্টে গেলে কত হবে,
9/100 হবে। দেখো বুঝতে পারলে কিনা, এইটা উল্টে যাবে, এটা উল্টে যাবে, তাহলে 9টা গিয়ে একের সাথে গুণ হয়ে 9 হবে, আর তলা 100 যেরকম ছিল 100 থাকবে, তাহলে এত অংশ হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? এইটা কিন্তু দুজনে মিলে পূর্ণ করে, 9/11 অংশ যেটা 9/100 অংশ, এটা কিন্তু দুজনে মিলে পূর্ণ করে। ব্যাপারটা বুঝতে পারলে? মানে যখন ফার্স্ট নলটা খোলা থাকে তখন সেটা 1 মিনিটে 1/x অংশ পূর্ণ করে। সেকেন্ড নলটা দ্বিতীয় নলটা 1 মিনিটে 1/x+5 এত অংশ পূর্ণ করে। সেকেন্ড নলটা 1 মিনিটে 1/x+5 অংশ পূর্ণ করে, আর প্রথম নলটা 1 মিনিটে 1/x অংশ পূর্ণ করে। আর দুজনে মিলে কত পূর্ণ করে? দুজনে মিলে সেম 1 মিনিটে, এটা কিন্তু দুজনে মিলে, ঠিক আছে, দুজনে মিলে 1 মিনিটে এই 9/100 অংশ পূর্ণ করে। তার মানে তোমরা নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছো যে এইটার সাথে যদি আমরা এইটাকে অ্যাড করতে পারি, দুটোকে যদি অ্যাড করতে পারি, তাহলে টোটাল যত অংশ হবে 1 মিনিটে সেটাই হচ্ছে এই সংখ্যাটার সাথে সমান। কারণ দুজনে মিলে প্রশ্ন অনুযায়ী 1 মিনিটে 9/100 অংশ পূর্ণ করছে, আর আমরা এক্স ফেক্স ধরে করছি, তো সেটা অনুযায়ী 1 মিনিটে 1/x আর এর 1 মিনিটে 1/x+5 এটা পূর্ণ হচ্ছে। তার মানে আমরা প্রশ্ন অনুসারে কি বললাম, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। 1 মিনিটে ফার্স্ট নলটা একা করছে 1/x অংশ, সেকেন্ড নলটা 1 মিনিটে করছে 1/x+5 অংশ, তাহলে দুজনে মিলে 1 মিনিটে কত অংশ করবে? এই 1/x আর 1/x+5 এর যোগ, এইটাই করবে। তাহলে 1/x আর 1/x+5 কে আমরা যোগ করলে দুজনে মিলে 1 মিনিটে কত অংশ পূর্ণ করবে সেটা বেরিয়ে যাবে। আর কোয়েশ্চেন অনুযায়ী 1 মিনিটে কত অংশ পূর্ণ হয়, দুজনে মিলে কত অংশ করে 1 মিনিটে, সেটা হচ্ছে 9/100 অংশ। তাহলে আমি এইটার সাথে এইটাকে যদি যুক্ত করি, তাহলে 1 মিনিটে দুজনে কত অংশ পূর্ণ করে সেটা বেরোবে। সেটা কার সাথে সমান হবে? সেটাই তো 9/100 সাথে সমান হবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমি এইখানটাতে একটুখানি সলভ করছি, দেখো এই জায়গাটাতে আমি একটু সলভ করছি। আমার এখানে তাহলে 1/x এর সাথে 1/x+5 কে যোগ করছি, তাহলে 1/x প্লাস 1/x+5 কে আমরা যোগ করলাম, ইকুয়াল টু করে আমাদের উত্তর আসবে 9/100, ইকুয়াল টু আসবে হচ্ছে 9/100। এটাকে সলভ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে তোমার x এর মান। তো এখানে দেখো সলভ করার মতন জায়গা নেই, আমি এটাকে মুছে আমি এই সাইডে সলভ করছি, একটুখানি মন দিয়ে শুনবে। তাহলে দেখো আমরা যেটা করছিলাম, এই যে ইকুয়েশনটা এখানে সলভ করব, সেটা হচ্ছে 1/x প্লাস হচ্ছে 1/x+5, এটা ইকুয়াল টু কত বেরিয়েছে আমাদের? 9/100 বেরিয়েছে। এটাকে লসাগু করো, লসাগু করলে কত হবে দেখো, নিচে হবে হচ্ছে x, ব্র্যাকেটের ভেতর হবে x+5 হবে। তাহলে x কে এইটা দিয়ে ভাগ করলাম, পরে থাকলো x+5, সেটা কি একের সাথে গুণ হয়ে এখানে হয়ে গেল x+5, প্লাস চিহ্ন দিয়ে x+5 কে x+5 দ্বারা ভাগ করলাম, পরে থাকলো x কে একের সাথে গুণ করব, তাহলে এটা আসবে x, ইকুয়াল টু এখানে কত আসবে? 9/100 আসবে। তার মানে এটা যদি আমরা সলিউশন করি, এই একটা x আর এই একটা x যুক্ত হয়ে উপরে হবে 2x, প্লাস থাকবে হচ্ছে 5, নিচে থাকবে কত? নিচে থাকবে x এর সাথে x এর গুণ মানে x স্কয়ার, x এর সাথে 5 এর গুণ মানে এখানে থাকবে 5x, ইকুয়াল টু উপরে থাকছে হচ্ছে এখানে 9 আর এখানে থাকছে হচ্ছে 100। ক্রস গুণ করব, ক্রস গুণ করলে কি হবে দেখো, 9 এর সাথে x স্কয়ারের গুণ হয়ে এখানে আসবে 9x স্কয়ার, 9 এর সাথে 5 এর গুণ হয়ে এখানে আসবে 45x, 100 এর সাথে 2x এর গুণ হবে মানে এখানে হয়ে যাবে 200x, 100 এর সাথে 5 এর গুণ হবে মানে এখানে হয়ে যাবে কত? 500 হয়ে যাবে। এবার সবকিছুকে এক সাইডে টেনে নিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে কত হচ্ছে? 9x স্কয়ার হচ্ছে 45x ছিল, 200x কে পাশে টানছি, তাহলে এখানে হয়ে যাবে -155x, 500টাকে পাশে টানছি হয়ে যাচ্ছে হচ্ছে -500, ইকুয়াল টু হচ্ছে 0। দেখো বুঝতে পারলে কিনা, এখানে 45x ছিল, 200x টাকে যখনই পাশে টানবো হবে -200x, তাহলে 45x আর -200x কে যদি বিয়োগ করি তাহলে উত্তরটা -155x আসে, আর প্লাস 500 ছিল, এটাকে পাশে টানলাম, তাহলে এটা হয়ে গেল -500। এবার এই -500 আর এই 500 সাথে 9 কে গুণ করলে 45 হয়, সেটাকে ভেঙে টেঙে তোমার এই 155 মতন আনতে হবে। তাহলে আমি এইটাকে এই সাইডে করছি, একটুখানি মন দিয়ে শুনবে হ্যাঁ জিনিসটাকে। দেখো 500টাকে আমি আগে ভাঙছি এরকম ভাবে, আমাকে তো সেই আলটিমেটলি ভাঙতেই হবে, 500 সাথে 9টাকে তো আমাদেরকে আলটিমেটলি ভাঙতেই হবে। তো আমরা আর কষ্ট করছি না, আমরা 500টাকে আলাদা করে ভাঙছি আর 9টাকে 2 3 আলাদা করে ভেঙে রাখছি। ঠিক আছে, তাহলে কি হবে আমরা বুঝতে পেরে যাবো। 500কে ভাঙছি, 5 দিয়ে করলাম 100 থাকে, 5 দিয়ে করলাম 20 থাকে, 5 দিয়ে করলাম 4 থাকে। ঠিক আছে, আর এই 9টাকে ভাঙলে আমরা 2 3 পাই, এই একটা 3 আর এই একটা 3, 2 3 পাই। এবারে দেখো তুমি দেখতে পাবে 5 আর 4 হচ্ছে 20, 20 সাথে এই 9 কে গুণ করো, 20 আর 9 কে যদি গুণ করি তাহলে হয় 180। এই 180 থেকে যদি আমরা এই 25টাকে বিয়োগ করতে পারি, উপরে দুটো 5 কে বিয়োগ করতে পারি, তাহলে আমাদের এই 155 মিলে যাবে। তাহলে আমরা তাই করছি, এখানটাতে আমরা 9x স্কয়ারটাকে 9x স্কয়ারই রাখছি, মাইনাস দিয়ে 155টাকে এরকম ভাবে ভাঙছি,
180 মাইনাস হচ্ছে 25 ব্র্যাকেটের বাইরে x মাইনাস হচ্ছে 500, এটা ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারলে কিনা, আমরা কি করলাম 180 থেকে 25 কে বাদ দিলাম, 155 মিলে গেল। 180 সাথে 25 কে গুণ করে দেখবে 500 আর 9 এর গুণটাও মিলে যাবে। ঠিক আছে, এই 180 সাথে 25 কে গুণ করে দেখো, গুণ করলে দেখবে এই 500 আর 9 কে গুণ করলে 4500 আসে। তো এই 25 আর 18 কে মানে 25 সাথে 180 কে গুণ করে দেখো, সেই 4500ই উত্তর আসবে। তাহলে আমরা কি করেছি, আমরা এই যে দুটো 5 20 আর এই 9টাকে ভেঙে আমরা যে দুটো 3 পেয়েছি, এই 9 আর 20 কে গুণ করলে আমাদের হয় 180। এই 180 থেকে উপরের 25টাকে বাদ করে দিয়েছি, তাহলে 180 থেকে 25 কে বাদ করলে 155 মিলে যায়। 180 সাথে 25 কে গুণ করে দেখবে 4500 মিলে যাবে। তাহলে এই হয়ে গেল ব্যাপার। তাহলে এবার এটাকে একটু ভাঙি, এটাকে ভাঙলে এরকম হবে, এটা হবে 9x স্কোয়ার আর মাইনাস 180 সাথে x এর গুণ, মানে এটা হয়ে যাবে মাইনাস 180x, মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস আর 25x হবে। ঠিক আছে, এটা মাইনাস কত হচ্ছে, মাইনাস 500 হচ্ছে, এটা ইকুয়াল টু 0। এবার আর একটু সলিউশন করি, এখান থেকে 9x কে কমন নিচ্ছি, তাহলে এখান থেকে যদি 9x কে আমরা কমন নিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে থাকে x মাইনাস 20 থাকে। এখান থেকে আমরা 25 কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে x মাইনাস 20 থাকে, এটা ইকুয়াল টু 0 থাকে। ঠিক আছে, যদি অসুবিধা হয় 9x কে x দিয়ে গুণ করে দেখো, 9x স্কয়ার আসবে, 9x কে 20 দিয়ে গুণ করে দেখো 180x আসবে। ঠিক একই রকম ভাবে 25 কে x দিয়ে গুণ করলে 25x, 25 কে 20 দিয়ে গুণ করলে 500। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই জিনিসটা। এবার আমরা একটুখানি সাইডে সলিউশন করছি, তাহলে আমাদের x মাইনাস 20 আর x মাইনাস 20 এটা একটা ভ্যালু আসছে x মাইনাস 20, আর আরেকটা থাকছে হচ্ছে 9x প্লাস 25, তাহলে 9x প্লাস হচ্ছে 25 এটা একটা ভ্যালু আসছে, এটা ইকুয়াল টু একবার 0 আসছে। তাহলে আমাদের দু রকম উত্তর হতে পারে, একটা হতে পারে x মাইনাস 20 ইকুয়াল টু 0, যেটা আমরা এরকম ভাবে লিখছি x মাইনাস 20 ইকুয়াল টু 0, তো এখান থেকে পেতে পারি x ইজ ইকুয়াল টু মাইনাস 20 বসে গেলে x ইজ ইকুয়াল টু 20, এটা একটা উত্তর হতে পারে। আর একটা হতে পারে 9x প্লাস 25 এটা ইকুয়াল টু 0 হতে পারে, এই যে 9x প্লাস 25 এটা ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে এখান থেকে যেটা হবে যে 9x ইজ ইকুয়াল টু হবে প্লাস 25 এ বসে গেলে মাইনাস 25, 9টা তলায় ভাগ করে দিলে এটা চলে আসবে x এর মান মাইনাস 25 বাই আসবে 9। তো এবার তোমরা একটু নিজেরা ভেবে চিন্তে দেখো, আমরা x যে জিনিসটা, x জিনিসটাকে আমরা সময় ভেবেছিলাম, সময় কি কখনো নেগেটিভ হয়? হয় না। তাহলে মাইনাস 25 বাই 9 এত মিনিট নিশ্চয়ই সময় হতে পারে না, তাহলে এইটা উত্তর হবে x ইজ ইকুয়াল টু 20 মিনিট, এইটা উত্তর আসবে x ইজ ইকুয়াল টু 20 মিনিটটা পারফেক্ট অ্যান্সার, এটা উত্তর আসবে। ঠিক আছে, একটি নল পৃথকভাবে কত মিনিটে পূর্ণ করবে, তাহলে প্রথম নলটাকে আমরা ধরেছিলাম 20 মিনিটে, মানে x ধরে করছিলাম, তাহলে প্রথম নলটা 20 মিনিটে পূর্ণ করবে। অপর নলটাকে মনে করে দেখো আমরা লিখেছিলাম x প্লাস 5, তো এবার x এর ভ্যালু কত, x এর ভ্যালু 20, তাহলে 20 বসালাম, প্লাস কত আছে 5, প্লাস 5 মানে উত্তর আসবে 25। তাহলে প্রথম নলটা পূর্ণ করবে হচ্ছে 20 মিনিটে, আর সেকেন্ড যে নলটা থাকবে সেটা 25 মিনিটে পূর্ণ করবে। তাহলে একটা উত্তর হবে 20, একটা উত্তর হবে হচ্ছে 25 হবে। বোঝা গেল? ফার্স্ট নলটাকে আমরা কত মিনিটে ধরেছিলাম, x মিনিটে, ওই জন্য x এর মান কত বেরিয়েছে 20। সেকেন্ড নলটা কত মিনিটে পূর্ণ করে, 5 মিনিট বেশি সময় নেয়, তাই জন্য 20 থেকে আরো 5 যদি বেশি সময় নেয় তাহলে সেকেন্ড নলটা করবে 20 প্লাস 5 মানে 25 মিনিটে পূর্ণ করবে। এই হচ্ছে আমাদের দুটো উত্তর। আমরা এটা কমপ্লিট করলাম 7 দাগের কোশ্চেনটা। চলে আসবো হচ্ছে 8 আর 9 লাস্ট দুটো কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন 8এরটা বলছে যে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে করে, আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে, পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। আচ্ছা, তাহলে কত কাজ করতে হবে সেটা প্রশ্নতে বলে দেওয়ানি, আমি ধরে নিয়েছি যে ধরি সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ। এবার কোয়েশ্চেনে বলা আছে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগবে। তো আমি ধরে নিচ্ছি যে ধরি পর্ণার সময় লাগবে x, এগুলো কিসে আছে দিনে, তো হ্যাঁ, তাহলে x দিন সময় লাগবে ধরলাম। আমি কি বললাম, আমি ধরলাম যে পর্ণার সময় লাগবে হচ্ছে x দিন। ঠিক আছে, কি লাগবে, x দিন সময় লাগবে টোটাল কাজটা কমপ্লিট করতে। তাহলে পীযূষের কত সময় লাগবে, পীযূষের সময় লাগবে তার থেকে 6 দিন বেশি, প্রশ্নটা তাই বলা আছে। পীযূষের কত সময় লাগবে, তোমরা কোশ্চেনটা একবার পড়ো, বলা আছে যে পীযূষের সময় লাগবে পর্ণার থেকে 6 দিন বেশি, তাহলে এর সময় লাগবে হচ্ছে x প্লাস 6 দিন, এতদিন সময় লাগবে। বোঝা গেল কি বললাম? তাহলে পীযূষের সময় লাগছে x প্লাস 6 দিন, পর্ণার সময় লাগছে শুধু x দিন। ক্লিয়ার হলো তোমাদের কাছে? এবার কোয়েশ্চেনটা একটুখানি ভালো করে দেখবে যে দুজনে মিলে যদি একত্রে কাজ করতো তাহলে তাদের কত সময় লাগতো, সেটা বলা আছে 4 দিন। আচ্ছা দেখো, পর্ণা না x দিনে 1 অংশ কাজ করে, পর্ণা x দিনে 1 অংশ কাজ করে, তাহলে একদিনে কত কাজ করবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক যেরকম ভাবে আমরা ওই জিনিসটা বার করেছিলাম আগের অঙ্কটাতে যে 1 মিনিটে কতটা কাজ হয় সেটা আমরা বার করেছিলাম, পুরো সেম টু সেম ভাবে এখানে সেম কাজ করব। তাহলে দেখো পর্ণার ক্ষেত্রে যদি আমি বলি যে আমরা জানি যে x দিনেও কত করবে, x দিনে করবে হচ্ছে 1 অংশ, x দিনে করবে হচ্ছে 1 অংশ। এটা কি, এটা হচ্ছে পর্ণা, এটা হচ্ছে পর্ণা, মনে রাখবে
পড়না কি? পড়না হচ্ছে এক্স দিনে এক অংশ করে, এই যে এক্স দিনে সম্পন্ন করে, এক্স দিন সময় লাগবে বলছে এক্স দিন, তাহলে এক্স দিনে করে এক অংশ। তাহলে একদিনে কত অংশ করবে? একদিনে করবে হচ্ছে তোমার একের সাথে একের গুণ, এক্সটা তলায় ভাগ, 1 × 1 বাই হচ্ছে এক্স সমান সমান 1/x এত অংশ করবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? আচ্ছা, আরেকজন কি আছে? পীযূষ বাবু আছে। তাহলে পীযূষের ক্ষেত্রে যদি আমি বলি, তুমি একটা জিনিস ভালো করে দেখো, পীযূষের ক্ষেত্রে যদি বলি x + 6 দিনে সম্পূর্ণ কাজ করছে, তাহলে x + 6 দিনে কত করছে? x + 6 দিনে করছে হচ্ছে এক অংশ গোটাটা করছে। ভালো করে বুঝতে পারলে কিনা এই জায়গাটা দেখো, x + 6 দিনে ও কত করছে? এক অংশ পুরোটা করছে। তাহলে একদিনে কত করবে? একদিনে করবে একের সাথে একের গুণ, x + 6টা তলায় ভাগ, 1 × 1 বাই হচ্ছে x + 6 এত অংশ করবে। তাহলে পড়না দেখো, কার্যক্ষমতা শক্তির অঙ্ক দিলে বা তোমার হচ্ছে নল চৌবাচ্চার অঙ্ক দিলে সবসময় একদিনের বা 1 মিনিটের এই হিসাবটা না করে নেবে সবসময়, তাহলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, দেখো তাহলে মানে কোনোদিন তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর একদিনের হিসাব যদি এরকম ঐকিক নিয়ম করতে অসুবিধা হয়, তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক শেখাচ্ছি। তুমি যে কাজটা তোমরা এক্স দিনে ধরবে, এটা হচ্ছে এক্স দিনে টোটাল কাজ সম্পূর্ণ হয়। একদিনে বললে, একদিনের হিসাব করলে সবসময় 1/x করে দেবে। x + 6 দিনে তোমার টোটাল কাজটা হয়, একদিনের বললে জাস্ট এটাকে 1/, করে দেবে, 1/x + 6। এটা মানে কত? 1/x + 6। জাস্ট খালি এটা উল্টে দিতে হবে। এটা দেখো, পড়নার সময় লাগবে এক্স দিন, এটা এক্স দিনে কত অংশ করে? এক অংশ। তোমাকে যদি একদিনের হিসাব করতে বলে, শর্টকাট ট্রিক্স হচ্ছে এই যে এক্সটা রয়েছে এটাকে উল্টে দাও, 1/x আকারে লেখো। 1/x আকারে লিখলেই, এই 1/x আকারে লিখলেই তোমার একদিনের কাজ বেরিয়ে যাবে। আর এটাকে এই যে x + 6 দিনে যে টোটাল কাজটা করছে, এটাকে 1/x + 6 আকারে লিখলেই তোমার হচ্ছে একদিনের কাজ বেরিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে পড়না একদিনে 1/x অংশ করে, পীযূষ একদিনে 1/x + 6 অংশ করে। বোঝা গেল কি বললাম? তাহলে দুজনে মিলে একত্রে কত অংশ করে? তাহলে দুজনে করে হচ্ছে, দুজনে একদিনে করে কত? দুজনে একদিনে করে তোমার হচ্ছে এই 1/x আর 1/x + 6 এর যোগ, 1/x আর 1/x + 6 এর যোগ, এটা দুজনে করে। আচ্ছা, বইয়ের অ্যাকর্ডিং যদি এবার আমি আসি, দেখো বইতে কথাটা বলে দেওয়া আছে 4 দিনে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়। দেখো কোয়েশ্চেনে বইতে বলে দেওয়া আছে যে দুজনে 4 দিনে কত করে? 4 দিনে করে এক অংশ সম্পূর্ণ করে, বলে দিয়েছে বইতে যে দুজনে মিলে যখন একত্রে কাজ করে তখন 4 দিনে এক অংশ পূর্ণ করে। তাহলে এক দিনে কত করবে? সেম কাজ করবো, 1/4 করে দিলেই হতো, উল্টে দিলেই হতো। জাস্ট একদিনে করবে একের সাথে একের গুণ, 4টা তলায় ভাগ, মানে 1 × 1 বাই হচ্ছে 4, মানে হচ্ছে 1/4 অংশ। তাহলে বইয়ের অ্যাকর্ডিং, এটা হচ্ছে বইয়ের অ্যাকর্ডিং। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার অ্যাকর্ডিং। ঠিক আছে, আমরা যেটা এক্স ধরে করেছি আমাদের অ্যাকর্ডিং, এটা হচ্ছে বইয়ের অ্যাকর্ডিং। বইয়ের অ্যাকর্ডিং একদিনে 1/4 অংশ পূর্ণ হয়, আমাদের অ্যাকর্ডিং একদিনে 1/x + 1/x + 6 অংশ পূর্ণ হয়। তাহলে আমার অ্যাকর্ডিং এটা বেরোচ্ছে, বইয়ের অ্যাকর্ডিং এটা বেরোচ্ছে। তাহলে আমরা বলতে পারি তো যে এই জিনিসটার সমান জিনিস। আরে ভাই, আমরা যখন x ধরে করছি তখন একদিনে 1/x + 1/x + 6 অংশ পূর্ণ হয়, আর প্রশ্নতে বলে দেওয়া আছে 4 দিনে এক অংশ পূর্ণ করে, তার মানে সিম্পল হিসাব, একদিনে ওরা 1/4 অংশ পূর্ণ করবে। তাহলে এটা বইয়ের অ্যাকর্ডিং বা প্রশ্নের অ্যাকর্ডিং, এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং। তাহলে এই দুটো জিনিসকে আমরা কি করতে পারি? ইকুয়াল করতে পারি। ইকুয়াল করে দেখো, ইকুয়াল করলেই তোমাদের উত্তর মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রশ্ন অনুসারে যে আমাদের ইকুয়েশনটা রেডি হবে এখান থেকে, সেটা হচ্ছে 1/x প্লাস হচ্ছে 1/x + 6, এটা ইকুয়াল টু হবে 1/4। এটাকে সলিউশন করবে, সলিউশন করলে যেটা উত্তর আসবে x এর, সেটাই হচ্ছে তোমার পড়নার সময় লাগবে। আর যদি পীযূষের বার করতে বলে তাহলে পীযূষেরটাও x + 6 দিয়ে করে দিতে পারবে, হয়ে যাবে। ঠিক আছে, পড়না একাকি কাজটি কত ইউনিট করবে, মানে শুধু পড়নাটা বার করলেই হবে। এখান থেকে x এর মান করলে যেটা বেরোবে সেটা হচ্ছে পড়নার সময়। এটা তোমরা এখান থেকে সলিউশন করে এইটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। এটা আমি সলিউশন করব না, অনেকগুলো অঙ্ক করেছি। তোমরা এই x আর x + 6 টাকে লসাগু করবে, এখানে 1/4 আছে, লসাগু করে ক্রস ক্রস গুণ টুন করে এখান থেকে x এর মান বার করে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে x এর মান কত বেরোলো। আমি অঙ্কটা করব না, এইটা তোমাদেরকে ইকুয়েশন বানিয়ে দিলাম, 1/x + d 1/x + 6 = 1/4 আছে। এই ভিডিওর কমেন্টে জানাবে যে এখান থেকে x এর মান কত বেরোচ্ছে। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট অঙ্কতে আসা যাক। এই কোশ্চেনটা মাধ্যমিকে 2-3 বার পড়েছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, দাগি রাখতে পারো, স্টার মেরে রাখতে পারো, ভালো প্রশ্ন। কোশ্চেনটাতে বলছে কলমের প্রতি ডজনের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, মানে ডজন প্রতি কত টাকা কমবে? 6 টাকা কমবে। কমলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যায়। 30 টাকায় কি পাওয়া যায়? আরো 3টি কলম বেশি পাওয়া যায়। আচ্ছা, একটা কথা আমাকে বলো, আগে কলমের কত দাম ছিল আমরা জানি না,
আগে কত দাম ছিল কলমের আমরা জানি না, তো আমরা ধরে নিচ্ছি যে ধরি পূর্বে মানে আগে প্রতি ডজন কলমের মানে প্রতি ডজন মানে কটা 12টা। তোমরা তো এটা নিশ্চয়ই জানো যে ডজন মানে কি হয়, 12টার সাথে সমান, 1 ডজন মানে 12টা বোঝায়। তাহলে প্রতি ডজন বা 12টি কলমের মূল্য ছিল হচ্ছে কত টাকা, x টাকা ছিল। প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, x টাকা ছিল। বা আমরা যদি কথাটাকে ঘুরিয়ে বলি যে x টাকায় আমরা কটা কলম পেতাম, x টাকায় আমরা কলম পেতাম হচ্ছে 12টা। ঠিক আছে, আমরা কথাটা যদি ঘুরিয়ে বলি তাহলে আমরা কিভাবে বলবো যে x টাকাতে আমরা কত কলম পেতাম, কটা কলম পেতাম, 12টা কলম পেতাম। তাহলে 1 টাকায় কত কলম পেতাম গো আগে, 1 টাকায় পেতাম 1 এর সাথে 12 গুণ, এক্সটা তলায় ভাগ, 12 × 1 বাই হচ্ছে x। এটা হচ্ছে আগের কলমের দাম, মানে আগে হতো 1 টাকায় পেতাম হচ্ছে 12/x খানা কলম। এবার কোয়েশ্চেন একটা দেখো জিনিস বলা আছে 30 টাকায় নাকি 3টে কলম কম বেশি হচ্ছে। তার মানে 30 টাকায় কটা কলম পেলাম সেটা একটুখানি বার করে নেওয়া যাক। তাহলে 30 টাকায় কটা কলম পেতাম বল, 30 টাকায় 30 এর সাথে 12 গুণ, মানে এটা হবে 12 × 1 × 30 বাই দিয়ে কত থাকবে, বাই দিয়ে x, এতটি কলম পেতাম আগে 30 টাকায়। এটা কিন্তু আগের হিসাব, এটা আগের হিসাব। তোমরা পুরো কথাটা লিখে করবে, আমি জাস্ট এরকম ভাবে অ্যারো দিয়ে করে দিচ্ছি। তোমরা কিন্তু পুরো কথাটা লিখে করবে যে x টাকায় পাওয়া যেত 12টি কলম, 1 টাকায় পাওয়া যেত 12/x কলম, 30 টাকায় পাওয়া যেত 30 আর 12 গুণ বাই x কলম, এভাবে লিখে করবে। আচ্ছা, বর্তমানে বলে দিয়েছে যে কলমের মূল্য নাকি 6 টাকা কমে গেছে, 6 টাকা নাকি কমে গেছে। তাহলে আগে কলমের মূল্য ছিল x টাকা, এখন 6 টাকা কমে গেছে। তাহলে এখন কলমের মূল্য হবে x - 6 টাকা। ঠিক আছে, x - 6 টাকা হবে। তাহলে দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এখন x - 6 যে টাকাটা, এই x - 6 টাকায় আমরা কটা কলম পাবো, x - 6 টাকায় আমরা পাবো, এখানে একটু ভুল আছে, এখানে x - 6 টাকা আগে পাওয়া যেত 12টি কলম। ঠিক আছে, তাহলে এখানে 12 হবে, এখানে একটা 12 হবে, মানে 30 × 12 হবে, এটা 30 × 12 হবে, 30 × 12টি কলম। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা কি বললাম। আগে দেখো x - 6 টাকায় 12টি কলম পাওয়া যেত, কথাটাকে ঘুরিয়ে বলছি যে x - 6 টাকায় পাওয়া যেত 12টা কলম, 1 টাকায় পাওয়া যেত 1 এর সাথে 12 গুণ, x - 6টা নিচে ভাগ, আর 30 টাকায় পাওয়া যেত 30টা গিয়ে উপরে গুণ হবে, তাহলে 30 × 1 × 12 বাই হচ্ছে x - 6, তাহলে অল টোটাল আসবে 30 × 12 বাই x - 6টি কলম। তাহলে কখন কলম বেশি পাওয়া যাচ্ছে, এখন কলম বেশি পাওয়া যাচ্ছে। তাহলে বেশি কলমের সংখ্যা থেকে কম কলমের সংখ্যাকে বিয়োগ দিলে কটা কলম বেশি পাওয়া যাচ্ছে আমরা জেনে যাব। ধরো তুমি এখন 10টা পাচ্ছ, আগে হয়তো 4টে পেতে, তাহলে কটা বেশি পাচ্ছ, বেশিটার থেকে কমটাকে বিয়োগ দিলেই আমি জানতে পারবো কটা কম বেশি পাচ্ছ। তাহলে এখন তুমি ধরো তুমি 10টা কলম পাচ্ছ, আগে তুমি 4টে কলম পেতে, তাহলে তুমি কটা কলম বেশি পাচ্ছ, বড় সংখ্যা কোনটা 10, এটার থেকে আগের সংখ্যাটা অর্থাৎ 4কে বিয়োগ করতে হবে, করলে কটা বেশি পাচ্ছ জেনে যাব। 10 - 4কে বিয়োগ করলে 6 হয়, তাহলে 6টা কলম এখন বেশি পাচ্ছ। ঠিক একই রকম ভাবে বর্তমানে কলম পাচ্ছ 30 × 12/x - 6টা, এটা এখনের কলম পাচ্ছ, আগে তুমি এই কলমটা পেতে, তাহলে এখনের কলম সংখ্যার থেকে আগের কলম সংখ্যাকে বিয়োগ দিলে কটা কলম বেশি পাচ্ছ সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা সলভ করবো এভাবে যে আমরা লিখবো প্রশ্নানুসারে কি লিখবো সেটা আমরা লিখবো এই 30 × 12/x - 6টা এখনের কলমের সংখ্যা, তাহলে 30 × 12 বাই হচ্ছে x - 6, এটা এখনের কলমের সংখ্যা, এটা হচ্ছে বেশি। এটার থেকে যদি আগের কলমের সংখ্যাটাকে বিয়োগ করি, মানে 30 × 12 বাই এক্সটাকে যদি আমরা বিয়োগ করি, এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, তাহলে কটা কলম বেশি হচ্ছে সেটা বেরিয়ে যাবে। তো কটা কলম বেশি হচ্ছে, প্রশ্নতে বলে দেওয়া আছে 3টে বেশি হচ্ছে, তাহলে 3 বেরিয়ে গেল। তাহলে কোশ্চেনে 3টে বলেছে তো, হ্যাঁ 3টে কলম বেশি হচ্ছে, 3 বেরিয়ে গেল। এবার এটাকে সলভ করলেই তোমাদের উত্তর বেরিয়ে যাবে। চলো এবার এটাকে একটু সলভ করে দেখাই। এইখানে আমরা অনেক কথা লিখে রেখেছি, জায়গাটা আমি মুছে আমরা এটাকে সলভ করে এখানে দেখাবো তোমাদেরকে। তাহলে এখানে আছে 30 × আছে 12 বাই আছে কত x - 6, আর মাইনাস দিয়ে কত আছে 30 × 12/x, তাহলে 30 × 12 বাই হচ্ছে x, এটা ইকুয়াল টু আছে 3। আমরা কি করছি, ওপর থেকে 30 আর 12টাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে ওপর থেকে যদি আমরা 30 × 12টাকে কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকে 30 12 চলে গেল, তার মানে এখানে কিছু নেই, মানে 1 পড়ে আছে, 1/x - 6 মাইনাস দিয়ে এখান থেকে 30 আর 12 চলে গেল, তার মানে এখানে 1/x পড়ে থাকবে, ইকুয়াল টু 3 থাকবে। দেখো এই 3 এর সাথে এই 30টা যদি কেটে যায় তাহলে এখানে 10 থাকবে, তাহলে 10 আর 12 গুণ হওয়া মানে 120 হবে, এখানে কিছু নেই মানে 1 আছে। ভালো করে বোঝো, এখানে 12 আর 10 মানে 120 হচ্ছে, এই 120টাকে তলায় ভাগ হবে, তার মানে এইখানে যদি আমরা ভেতরটাকে যদি লসাগু করি তাহলে এটা আসবে x আর ব্র্যাকেটের মধ্যে আসবে x - 6, x - 6 কে x - 6 দ্বারা ভাগ করব, বেঁচে থাকবে x, x দিয়ে 1 কে গুণ করব, তাহলে উত্তর আসবে x মাইনাস দিয়ে।
দেখো একের সাথে এই এক্স এর সাথে এক্স কে ভাগ করব, পড়ে থাকবে x মাইনাস 6, x মাইনাস 6 এর সাথে একের গুণ হবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে x মাইনাস 6। এটা ইকুয়াল টু এখানে 1 যেরকম ছিল সেরকম থাকবে, 10 আর 12 এর গুণ মানে 120, এটা তলায় গিয়ে ভাগ হবে, তাহলে বাই হয়ে যাবে 120। বাই কত হলো? 120 হলো। এবার একটুখানি ব্র্যাকেট গুলোকে খোলা যাক। দেখো ব্র্যাকেট গুলোকে খুললে কি হাল হবে, x যেরকম আছে x থাকবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, দুটোকে যদি ব্র্যাকেট খুলে দিই, এখানে ব্র্যাকেটটা খুলে দিই, তাহলে এখানে আসবে মাইনাস x, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, যদি ব্র্যাকেটটা খুলে দেওয়া হয় তাহলে এখানে হয়ে যাবে প্লাস 6। নিচে কত হবে দেখো, x এর সাথে x এর গুণ মানে নিচে হয়ে যাবে x স্কয়ার, x এর সাথে মাইনাস 6 এর গুণ মানে হয়ে যাবে মাইনাস 6x, ইকুয়াল টু এখানে হবে 1/120। তাহলে x আর x কেটে গেল, এখানে থাকলো 6, নিচে থাকলো x স্কয়ার মাইনাস 6x। এবার এই 1 এর সাথে x স্কয়ার মাইনাস 6x এর গুণ হলে তাহলে এখানটাতে আসবে যেটা, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 6x আসবে। 120 সাথে 6 এর গুণ হওয়া মানে উত্তর আসবে 720। এটাকে পাশে টেনে নিলে এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 720, এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার একটা জিনিস করা যাক, এবার এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করলে তুমি এরকম ভাবে যদি মিডল টার্ম করো যে x স্কয়ার মাইনাস 30x প্লাস মাইনাস 720 যদি করো, দেখবে তোমার মিডল টার্ম মিলে যাবে। আমি এটা শর্টকাট বুঝে গেছি যে এখানে 720 মানে 30 আর 24 কে যদি গুণ করো, 30 আর 24 কে গুণ করে দেখো 720 মিলে যাবে। মাইনাস 30x থেকে 24x কে বিয়োগ করে দেখো, দেখবে এখানে মাইনাস 6x মিলে যাবে। অসুবিধা হলে 720 কে সাইডে ভেঙে দেখে নেবে, এটাই আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা x কে কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকে x মাইনাস 30, এখান থেকে আমরা 24 কে কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকে x মাইনাস 30, এটা ইকুয়াল টু 0। তার মানে আমাদের দুটো রাশি হচ্ছে, একটা হচ্ছে x মাইনাস 30, ঠিক আছে, তার মানে একটা হচ্ছে আমাদের x মাইনাস 30, আর একটা কত হচ্ছে x আর 24 এর যোগ মানে x প্লাস 24। তাহলে দুটো রাশি পেলাম, তার মানে একটা পেলাম x মাইনাস 30, একটা পেলাম x প্লাস 24। তাহলে আমাদের দুটো উত্তর হতে পারে, একটা হতে পারে, একটা কি হতে পারে, একটা হতে পারে দেখো, একটা হতে পারে x প্লাস 24 ইকুয়াল টু 0, একটা হতে পারে x প্লাস 24 এটা ইকুয়াল টু 0, বা কথাটাকে যদি বলি সুন্দর করে তাহলে প্লাস 24টা বসে গেল, তাহলে x এর ভ্যালু মাইনাস 24, এটা হতে পারে। কিন্তু যে কলমের যে মূল্য সেটা কি কখনো নেগেটিভ হতে পারে? হতে পারে না। তাহলে মাইনাস 24 উত্তরটা অগ্রাহ্য, এটা ভুল উত্তর। তাহলে কোন উত্তরটা সঠিক? এইটা। তার মানে x মাইনাস 30 এটা ইকুয়াল টু 0 হবে, তাহলে মাইনাস 30 ওপাশে গেলে x এর ভ্যালু আসবে হচ্ছে 30, তাহলে এইটা যেহেতু 30 আসছে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদেরকে কোয়েশ্চেনে বলেছিল যে প্রতি ডজন কলমের মূল্য পূর্বে কত ছিল, তো পূর্বে আমি তো পূর্বের হিসাবটাকে x ধরে করেছি, পূর্বে হিসাবটাকে x ধরে করেছি, তাহলে পূর্বে মূল্য ছিল 30 টাকা, বর্তমান মূল্য জানতে চাইলে 6 টাকা কম মানে 24 টাকা হবে বর্তমান মূল্য। তো আমার পূর্বের মূল্যটা বার করতে দিয়েছে, তাহলে x = 30 হবে পূর্বের মূল্য, তাহলে এই টাকাটাই তোমার পূর্বের মূল্য ছিল, এই টাকাটাই তোমার উত্তর হবে।